বন্ধুরা, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক দল যারা নিজেদের শক্তি দেখিয়ে ভয় জাগায়, আর অন্য দল যারা নিজেদের দুর্বলতা দেখিয়ে ইতিহাস তৈরি করে। আপনারা হয়তো ভাবছেন, দুর্বলতা দেখিয়ে কিভাবে কেউ জিততে পারে। এটাই সবচেয়ে বিপজ্জনক খেলা, কারণ আপনি যখন সিংহের মতো ঘুরে বেড়ান তখন সবাই সতর্ক হয়ে যায়, কিন্তু আপনি যখন ভেড়ার মতো ঘুরে বেড়ান তখন সিংহ অসচেতনভাবে ঘুমিয়ে পড়ে। চাণক্য বলেন যে যা দেখা যায় তা সব সময় সত্য নয়, এবং যা সত্য তা প্রায়শই অদৃশ্য থাকে। আজ আমি আপনাদের সেই গোপন রহস্যটি বলতে যাচ্ছি, যার কাছে সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়রাও পরাজিত হয়। এমন একটি কৌশল যা আপনাকে লড়াইয়ের আগেই বিজয়ী করে তুলবে। যদি আপনি চান যে লোকেরা আপনাকে প্রথমে হালকাভাবে নিক এবং পরে আপনার শক্তিতে কাঁপুক, যদি আপনি চান আপনার নীরবতাই হোক আপনার সবচেয়ে বড় অস্ত্র, তাহলে এই ভিডিওটি আপনার চিন্তাভাবনা চিরতরে বদলে দেবে। কারণ আজ আপনি শিখবেন কিভাবে আপাত দৃষ্টিতে একজন বোকা মানুষও সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারে, কিভাবে শান্ত থেকে সিংহাসন জয় করা যায়। প্রস্তুত হন, আজ খেলার মোড় ঘুরে যাবে, আপনার চিন্তাভাবনা বদলে যাবে, এবং আজ থেকে আপনি আর ভিড়ের অংশ থাকবেন না, বরং খেলার রাজা হয়ে উঠবেন। কিন্তু ভিডিওতে আমরা এগিয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, গ্রাম থেকে, শহর থেকে নাকি বিদেশ থেকে। আপনার একটি মন্তব্যই আমাদের আরও শক্তিশালী ভিডিও তৈরি করার শক্তি যোগায়। তাহলে চলুন ভিডিওতে এগিয়ে যাই। একটু ভাবুন, যখন একটি সিংহ শিকারে বেরোয়, সে কি সঙ্গে সঙ্গে গর্জন করে? না, সে তার সরলতা লুকিয়ে চুপচাপ ওত পেতে থাকে। প্রতিটি নড়াচড়ায় ধৈর্য সঞ্চার করে, এবং কেবল সঠিক মুহূর্তটি এলেই সে আঘাত হানে। এই নীতি চাণক্য আমাদের শেখান। আজকের পৃথিবীতে সবাই আপনাকে বলে চালাক হতে, চটপটে হতে এবং এগিয়ে যেতে। কিন্তু আসল প্রশ্ন হল, যখন সবাই চালাক হয়ে যাবে তখন আসল চালাকি কোথায় থাকবে? তাই চাণক্য বলেন যে কখনো কখনো বোকা হওয়াই সবচেয়ে বড় জ্ঞান। কারণ যখন আপনাকে বোকা মনে হয় তখন লোকেরা আপনাকে তুচ্ছ মনে করে। তারা আপনার কাছে তাদের আসল অস্ত্র প্রকাশ করে, এবং তখন আপনি সেগুলি দখল করে সবার ওপর রাজত্ব করার সুযোগ পান। এখানে বোকা হওয়ার অর্থ পুরোপুরি অজ্ঞ হয়ে যাওয়া নয়। এর অর্থ হল আপনার আসল উদ্দেশ্য, আপনার আসল শক্তি, আপনার আসল কৌশল লুকিয়ে রাখা। পৃথিবীকে দেখানো যে আপনি নিষ্পাপ এবং সরল। আর যখন সবাই আপনাকে দুর্বল মনে করবে, তখন আপনার লুকানো অস্ত্র বের করে সবাইকে অবাক করে দিন। এই নীতি আপনাকে কেবল অন্যদের থেকে এগিয়ে রাখবে না, বরং তাদের হৃদয় ও মন শাসন করার অধিকারও দেবে। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনার জীবনে কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যে আপনি অন্য ব্যক্তির কাছে আপনার আসল রূপ প্রকাশ করেননি এবং সেই কারণেই আপনি জিতেছেন? কখনো সম্পর্কে, কখনো কর্মক্ষেত্রে, বা কখনো ব্যবসায়। এই মুহূর্তগুলোতেই একজন মানুষ উপলব্ধি করে যে বাইরে থেকে আমাকে সাধারণ মনে হলেও মনের গভীরে খেলাটা আমার নিয়ন্ত্রণেই আছে। এই নীতি রাজনীতি, ব্যবসা, সম্পর্ক, এমনকি দৈনন্দিন জীবনেও প্রযোজ্য। কারণ পৃথিবী প্রায়শই কেবল তাই দেখে যা আপনি তাকে দেখান। যদি আপনি সঙ্গে সঙ্গে আপনার তাস প্রকাশ করে দেন, তাহলে খেলা শেষ। কিন্তু যদি আপনি আপনার আসল উদ্দেশ্য গোপন রাখেন এবং লোকেদের বোঝান যে আপনি বিশেষ কিছু নন, তাহলে সেই লোকেরাই আপনার শক্তি কল্পনাও করতে পারবে না। আর তারপর যখন আপনি আপনার চাল দেবেন, সবাই অবাক হয়ে যাবে। বন্ধুরা, এটাই চাণক্যের আসল নীতি। তিনি বলেছিলেন বোকা সাজার ভান করতে, যাতে সময় এলে আপনি সবাইকে অবাক করে দিতে পারেন। এই একই নীতি সাধারণ চেহারার চন্দ্রগুপ্তকে সম্রাট বানিয়েছিল। ভাবুন তো, কিভাবে একজন সাধারণ যুবক, যাকে খুবই কমই গুরুত্ব দেওয়া হতো, তিনি সমগ্র ভারতের শাসক হয়ে গেলেন। এটা ছিল চাণক্যের এই নীতিগুলোরই একটি খেলা। বাইরে থেকে সরল, ভিতর থেকে উগ্র; বাইরে থেকে সাধারণ, ভিতর থেকে অসাধারণ। এটাই শাসনের পরম রহস্য। শুধু চোখ বন্ধ করে ভাবুন, কেমন হবে যদি আপনিও আপনার জীবনে এই নীতি গ্রহণ করেন? কেমন হবে যদি আপনিও আপনার শত্রুদের সামনে সাধারণ হয়ে যান এবং সময় এলে এমন এক শক্তি প্রদর্শন করেন যা তারা কখনো কল্পনাও করেননি? কল্পনা করুন, দৃশ্যটি কেমন হবে যখন যারা আপনাকে তুচ্ছ মনে করত, তারা আপনার প্রকৃত শক্তির সামনে মাথা নত করবে। এই মুহূর্তটি যে কাউকে রাজা বানিয়ে দেয়। এই অধ্যায়ে আমরা আরও গভীরে যাব যে কিভাবে বোকা সাজার ভান করা কেবল একটি অভিনয় নয়,
বরং জীবনের সর্বশ্রেষ্ঠ কৌশল। কিভাবে এই কৌশল সম্পর্ককে শক্তিশালী করতে পারে, শত্রুদের পরাজিত করতে পারে এবং আপনার কাঙ্ক্ষিত জীবন অবস্থান অর্জন করতে পারে। আর এই 4টি নীতি চাণক্যের 4টি গোপন উক্তি। যদি আপনি সেগুলি বুঝতে পারেন তবে আপনি কোনো খেলায় পরাজিত হবেন না। কিন্তু মনে রাখবেন, এই নীতি সবার জন্য নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য, সংযম এবং সময়ের জন্য অপেক্ষা করার ক্ষমতা। কারণ যারা অধৈর্য হয়ে পড়ে, যারা অবিলম্বে তাদের শক্তি দেখাতে চায়, তারা কখনো জেতে না। কিন্তু যারা নিজেদের চাল গোপন রাখে, তারাই প্রকৃত বিজয়ী। তাই চলুন এই রহস্যের যাত্রায় বেরিয়ে পড়ি। প্রস্তুত হন এটা শিখতে যে কিভাবে বোকার মতো আচরণ আপনার জীবনের প্রতিটি দিককে শাসন করতে পারে, কিভাবে এই চাণক্য নীতি অবলম্বন করে আপনি সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত হতে পারেন, এবং কিভাবে আপনি সেই শক্তি অর্জন করতে পারেন যা আপনাকে ভিড়ের মধ্যে থেকে আলাদা করে তুলবে। মনে রাখবেন, জীবনের এই খেলায় যে সোজা পথে চলে সেই প্রথম সে হেরে যায়, আর যে বোকার মতো খেলে শেষ পর্যন্ত তাকেই রাজা বলা হয়। যদি কোনো খেলোয়াড় মাঠে নামার সাথে সাথেই তার সম্পূর্ণ শক্তি প্রকাশ করে দেয়, তাহলে কি শেষ পর্যন্ত খেলার জন্য তার আর কিছু অবশিষ্ট থাকে? একদমই না। এ কারণেই প্রথম গোপন কৌশল, প্রথম চাল হল নিজের শক্তি লুকিয়ে রাখা এবং প্রতিপক্ষকে এটা ভাবতে বাধ্য করা যে আপনার কিছুই নেই। চলুন আপনাদের একটি দৃশ্যের মধ্যে দিয়ে নিয়ে যাই। গ্রামে একটি ছেলে ছিল যাকে সবাই সরল মনে করত। লোকেরা হাসত, ঠাট্টা করত এবং বলতো ও একটা অকেজো। কিন্তু তার ভেতরে একটা আগুন ছিল। সে চুপচাপ বসে শুনত, সে সবার হাসি সহ্য করত এবং ধীরে ধীরে নিজের শক্তি গড়ে তুলত। এবং একদিন যখন সময় এলো, সে তাদের অবাক করে দিল যারা তাকে হাসির পাত্র ভাবত। এটাই কৌশল। সঠিক সময় আসা পর্যন্ত নিজের শক্তি লুকিয়ে রাখুন। পৃথিবী কেবল তাই দেখে যা আপনি দেখান। আপনি যদি শুরুতেই আপনার সমস্ত ক্ষমতা প্রকাশ করে দেন, লোকেরা সতর্ক হয়ে যাবে। তারা আপনার দুর্বলতা খুঁজবে, আপনার চালের পরিকল্পনা করবে। কিন্তু আপনি যদি নিরীহ, দুর্বল হিসেবে আবির্ভূত হন, লোকেরা নিজেরাই তাদের কৌশল প্রকাশ করবে। এটাই আসল খেলা। চাণক্য বলেন, যদি তোমাকে দুর্বল দেখায়, লোকেরা তোমাকে অবমূল্যায়ন করবে, আর সেটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। কারণ যে তোমাকে দুর্বল ভাববে, সে তার আসল উদ্দেশ্য তোমার কাছে প্রকাশ করে দেবে। আর যখন তুমি সঠিক সময়ে আঘাত হানবে, তাদের পরাজয় নিশ্চিত। ইতিহাসের দিকে তাকাও। যখন চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠছিলেন, বাইরে থেকে তাকে সাধারণই মনে হতো। লোকেরা ভাবত তিনি কিছুই অর্জন করতে পারবেন না। কিন্তু চাণক্য তাকে এই নীতিটি শিখিয়েছিলেন, সময়ের আগে নিজের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করবে না। আর তারপর হঠাৎ যখন তিনি তার চাল দিলেন, সমগ্র ভারত তার নিয়ন্ত্রণে চলে এলো। এখন এটা তোমার নিজের জীবনে চেষ্টা করে দেখো। তুমি কি অফিসে কখনো লক্ষ্য করেছ যে যারা খুব বেশি কথা বলে এবং নিজেদের দক্ষতা জাহির করে, তারা খুব বেশি দূর এগোতে পারে না? কিন্তু যারা চুপ থাকে, শোনে এবং সঠিক সময়ে নিজেদের সামর্থ্য প্রদর্শন করে, তারা বসের চোখে জায়গা করে নেয়। সম্পর্কের ক্ষেত্রেও একই জিনিস ঘটে। যদি তুমি তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি শক্তি, প্রতিটি পদক্ষেপ খোলাখুলিভাবে প্রকাশ করে দাও, তবে অন্য ব্যক্তিটি তোমার সাথে খেলা করবে। কিন্তু যদি আপনি একটু পিছিয়ে এসে বোকার মতো আচরণ করেন, তাহলে সেই একই ব্যক্তি আপনাকে কখনোই হারাতে পারবে না। আসল মন্ত্রটি হলো বন্ধুরা, প্রথম নীতি, যখন আপনি শক্তিশালী তখন নিজেকে দুর্বল দেখান, এবং যখন আপনি দুর্বল তখন নিজেকে শক্তিশালী দেখান। এটি শুধু একটি বাক্য নয়, বরং একটি জীবন কৌশল। এই কৌশলটি আপনার জন্য ব্যবসা, রাজনীতি এবং এমনকি দৈনন্দিন সম্পর্কের ক্ষেত্রেও কাজ করবে। ধরুন আপনি ব্যবসা করেন। যদি আপনি অন্য ব্যক্তিকে বলেন যে আপনার অনেক টাকা আর সম্পদ আছে, তাহলে তারা আপনার চুক্তিটিকে ব্যয়বহুল করে তুলবে। কিন্তু যদি আপনি সহজ সরল আচরণ করেন এবং আপনার পরিকল্পনা প্রকাশ না করেন, তাহলে অন্য ব্যক্তি আপনাকে দুর্বল মনে করবে এবং একটি সহজ বাজি ধরবে। আর এখানেই আপনি জিতবেন। অথবা ধরুন আপনি একটি প্রতিযোগিতায় আছেন। যদি আপনি সবাইকে আগে থেকে বলে দেন যে আপনি কতটা পড়াশোনা করেছেন এবং কতটা প্রস্তুত, যদি আপনি শক্তিশালী হন, তাহলে সবাই আপনার চেয়ে বেশি পরিশ্রম করবে। কিন্তু যদি আপনি নীরবে প্রস্তুতি নেন, তাহলে সবাই আপনাকে দুর্বল ভাববে এবং তারপর পরীক্ষার দিনে আপনি সবাইকে অবাক করে দেবেন। কখনো কখনো জীবন আমাদের ভাবতে বাধ্য করে যে কেন এই পৃথিবী আমাদের সম্ভাবনা দেখতে পায় না। কিন্তু এখানেই এই নীতিটি আমাদের থামিয়ে দেয়।
এটি বলে, নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়ো করো না। পৃথিবীকে তোমার দুর্বলতা বিশ্বাস করতে দাও এবং তারপর তোমার শক্তি দিয়ে তাদের চমকে দাও। তুমি কি কখনো ভেবে দেখেছ ঈগল কেন আকাশে ওড়ে? কারণ এটি সারাক্ষণ ওড়ে না, বরং সঠিক সময়ে ওড়ে। এটাই সফলতার রহস্য। তাই বন্ধুরা, প্রথম নীতিটি বলে, তোমার শক্তি লুকিয়ে রাখো, তোমার দুর্বলতা প্রকাশ করো, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো এবং তারপর আঘাত হানো। এই নীতিটি কেবল ধূর্ততা নয়, বরং ধৈর্য এবং অধ্যাবসায়ের একটি পরীক্ষা। কারণ যে তার শক্তি লুকিয়ে রাখে, শেষ পর্যন্ত সেই সবচেয়ে বড় বিজয়ী হয়। দ্বিতীয় নীতি, কাউকে বিশ্বাস করো না, সবাইকে পূজা করো। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হল যখন আমরা কাউকে অন্ধভাবে বিশ্বাস করি। আর এই ভুলটি আমাদের জীবনের সবচেয়ে বড় পরাজয়ের দিকে নিয়ে যায়। চাণক্য বলেন, কাউকে পুরোপুরি বিশ্বাস করো না, পরিস্থিতি অনুযায়ী মানুষকে ব্যবহার করো। এটা শুনতে একটু কঠোর মনে হতে পারে, কিন্তু এটাই দুনিয়ার সত্যি। এই পৃথিবীর প্রত্যেক মানুষ নিজের স্বার্থের জন্য বাঁচে। সম্পর্ক, খ্যাতি হোক বা বন্ধুত্ব, রাজনীতি হোক বা ব্যবসা, সবখানেই একটা গোপন উদ্দেশ্য থাকে। আর যদি আপনি এই উদ্দেশ্যগুলো না বোঝেন, তবে দুনিয়া আপনাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে যাবে। আপনাদের একটা পুরনো গল্প বলি। এক ঋষি তার আশ্রমে, তিনি শিষ্য তৈরি করছিলেন। একজন শিষ্য ছিল সবচেয়ে বুদ্ধিমান। ঋষি ভাবলেন, এ আমাকেও ছাড়িয়ে যাবে। ধীরে ধীরে তার হৃদয়ে ঈর্ষা ভরে উঠল। একদিন তিনি সেই শিষ্যকে বনে পাঠিয়ে দিলেন এবং তাকে চিরতরে ধ্বংস করার জন্য তার পিছনে নিজের সিংহকে ছেড়ে দিলেন। কিন্তু শিষ্যটি চাণক্যের নীতি জানত। সে আগেই সন্দেহ করত যে তার গুরু বিশ্বাসযোগ্য নন, তাই সে আগে থেকেই একটি পরিকল্পনা করে রেখেছিল। সে তার লুকানো অস্ত্র বের করে সিংহটিকে হত্যা করল। এখন ভাবুন তো, যদি সেই শিষ্য তাকে অন্ধভাবে বিশ্বাস করত, তাহলে কি হতো? তার গল্প সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু সে চাণক্যের কথা শিখল, কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, প্রত্যেকেরই নিজস্ব স্বার্থ আছে। এই নীতি রাজনীতিতে সবচেয়ে কার্যকর প্রমাণিত হয়েছে। চাণক্য যখন চন্দ্রগুপ্তকে সম্রাট বানানোর স্বপ্ন দেখেছিলেন, তখন পথে শত শত সঙ্গী এবং শত শত সাহায্যকারী পেয়েছিলেন। কিন্তু চাণক্য কখনো কাউকে অন্ধভাবে বিশ্বাস করেননি। তিনি প্রত্যেককে নিজের সুবিধার জন্য ব্যবহার করতেন এবং তারপর এগিয়ে যেতেন। কারণ রাজনীতিতে স্থায়ী বন্ধুত্ব বা শত্রুতা বলে কিছু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। তাই চাণক্য বলেন, সম্পর্ক অস্থায়ী, স্বার্থ স্থায়ী। এটা মানুষের স্বভাব যে প্রত্যেকেই নিজের স্বার্থে কাজ করে, সেটা সম্পর্ক, বন্ধুত্ব বা ব্যবসা যাই হোক না কেন। আপনি যদি এই সত্যটি মেনে নেন, তবে আপনি কখনো প্রতারিত হবেন না। আপনি যদি মানব প্রকৃতিকে মেনে নেন, তবে আপনি কখনো ঠকবেন না। মানুষ আপনাকে তাদের নিজেদের স্বার্থেই ভালোবাসে। তারা কোনো এক প্রত্যাশা নিয়ে আপনাকে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, এতে ভুলটা কি? এতে কোনো ভুল নেই। আসল সমস্যাটা হয় যখন আপনি এই সত্যটি বোঝেন না এবং অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করেন। একটি উদাহরণ বিবেচনা করুন। আপনি একজন ব্যবসায়িক অংশীদার পেলেন। আপনি যদি মনে করেন যে এই অংশীদার সর্বদা আপনার প্রতি অনুগত থাকবে, তবে আপনি ভুল করছেন। তারা কেবল ততক্ষণই আপনার সাথে থাকবে যতক্ষণ তাদের স্বার্থ আপনার স্বার্থের সাথে মিলবে। যেদিন তার স্বার্থপর ইচ্ছা অন্য কোথাও পূরণ হতে শুরু করবে, সেদিন সে মুখ ফিরিয়ে নেবে। এখন যদি আপনি চাণক্যের নীতিটি বোঝেন, তাহলে বিশ্বাস করবেন যে প্রত্যেকেই কেবল তাদের নিজেদের স্বার্থের জন্যই আপনার সাথে আছে। সুতরাং আপনি আপনার সঙ্গীকে ব্যবহার করবেন, তাদের সাথে কাজ করবেন, কিন্তু তাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখবেন এবং এটি আপনাকে সুরক্ষিত রাখবে। এখন সম্পর্কের ক্ষেত্রে এটি বিবেচনা করুন। যদি আপনি মনে করেন যে আপনার কাছের কেউ আপনাকে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, তবে আপনি ভ্রান্তিতে আছেন। কারণ প্রত্যেক ব্যক্তির জীবন পরিবর্তন হয়, তাদের পরিস্থিতি পরিবর্তন হয় এবং তাদের স্বার্থ। এখন এর মানে এই নয় যে আপনার কারো সাথে কোনো সম্পর্ক রাখা উচিত নয়। এর মানে হলো যে আপনার মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। অর্থাৎ ভালোবাসুন, বিশ্বাস করুন, কিন্তু সর্বদা একটি দূরত্ব বজায় রাখুন, যাতে অন্য ব্যক্তিটি পরিবর্তিত হলেও আপনার হৃদয় ভেঙে না যায়। আসল মন্ত্র বন্ধুরা, দ্বিতীয় নীতিটি, কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, প্রত্যেককে তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী ব্যবহার করো। এই নীতিটি আমাদের কঠোর করে তোলে, কিন্তু এই কঠোরতাই আমাদের জীবনে সুরক্ষিত রাখে। গভীরভাবে চিন্তা করুন, বিশ্বের প্রত্যেক সফল ব্যক্তি অবশ্যই এই নীতিটি গ্রহণ করেছেন। ব্যবসায় বিল গেটস, স্টিভ জবস এবং আম্বানি সকলেই শিখেছেন যে একজন অংশীদার ততক্ষণই থাকে যতক্ষণ তা তাদের জন্য লাভজনক হয়।
রাজনীতিতে প্রত্যেক নেতা জানেন যে একজন অংশীদার ততক্ষণই থাকে যতক্ষণ তার নিজের অবস্থান শক্তিশালী থাকে। অর্থাৎ স্বার্থই এই পৃথিবীর একমাত্র স্থায়ী বন্ধন। তাই বন্ধুরা, দ্বিতীয় নীতিটি আমাদের শেখায় কাউকে বিশ্বাস করে নিজের জীবন নষ্ট না করতে। বিশ্বাস করুন, কিন্তু নিজের সীমার মধ্যে। প্রত্যেক ব্যক্তিকে তার নিজের স্বার্থ অনুযায়ী ব্যবহার করুন। মনে রাখবেন, এই পৃথিবীতে বিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত বিশ্বাস আত্মহত্যার শামিল। এই নীতিগুলো একত্রিত হয়ে আপনাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে কেউ আপনাকে ঠকাতে পারবে না, এবং আপনি প্রতিটি খেলায় এগিয়ে থাকবেন। তৃতীয় নীতিটি হল, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন, পরিস্থিতিকে শাসন করুন। বন্ধুরা, একজন মানুষের সবচেয়ে বড় শক্তি তার বুদ্ধি নয়, বরং তার আবেগ। আর পরিহাসের বিষয় হল, এই আবেগগুলোই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। চাণক্য বলেন, যদি তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে তুমি বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারো। একবার ভেবে দেখুন, কতবার আপনি রাগের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং পরে তার জন্য অনুশোচনা করেছেন? কতবার আপনি মোহের জালে আটকা পড়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন? কতবার ভয় আপনাকে থামিয়ে দিয়েছে যখন বিজয় আপনার চোখের সামনে ছিল? এই কারণেই তৃতীয় নীতিটি বলে, কখনোই নিজের আবেগের দাস হও না, প্রভু হও। আমি আপনাদের মহাভারতের একটি দৃশ্যের কথা মনে করিয়ে দিই। দুর্যোধন বারবার ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যকে অপমান করেছিলেন। কেন? কারণ তিনি জানতেন যে তারা তাদের আবেগের বন্দী। ভীষ্ম তার কথার দ্বারা আবদ্ধ ছিলেন এবং দ্রোণ তার শিষ্যদের প্রতি ভালোবাসার দ্বারা। এই আবেগগত দুর্বলতার সুযোগ নিয়ে দুর্যোধন সমগ্র কুরুক্ষেত্র অঞ্চলকে নিজের পক্ষে নিয়ে আসেন। এখন কল্পনা করুন, যদি ভীষ্ম এবং দ্রোণ তাদের আবেগের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিতেন, তাহলে কি মহাভারত একইভাবে এগিয়ে যেত? সম্ভবত না। এই নীতিটি আমাদের এটাই শেখায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগই আপনার সবচেয়ে বড় শত্রু। চাণক্যের সময়ের কথা ভাবুন। নন্দ রাজবংশ এতটাই শক্তিশালী ছিল যে তাদের পরাজিত করা প্রায় অসম্ভব ছিল। কিন্তু নন্দ শাসকদের সবচেয়ে বড় ভুল ছিল যে তারা তাদের আবেগের বন্দী ছিল। তারা রাগের বশে প্রজাদের ওপর অত্যাচার করত, অহংকারের বশে সিদ্ধান্ত নিত এবং লোভের কারণে সব কিছু হারিয়েছিল। চাণক্য চন্দ্রগুপ্তকে এই শিক্ষা দিয়েছিলেন, ক্রোধ, লোভ এবং ভালোবাসাকে তোমার কর্মের নির্ধারক হতে দিও না। যদি তুমি সম্রাট হতে চাও, তবে তোমাকে তোমার হৃদয়কে নিয়ন্ত্রণ করতে হবে। এবার এই বিষয়টি তোমার নিজের জীবনে বিবেচনা করো। তুমি কর্মক্ষেত্রে আছো, তোমার বস কিছু একটা বললেন আর তুমি রাগের মাথায় চাকরি ছেড়ে দিলে। পরে তোমার আফসোস হয় যে এটাই তোমার জীবিকা ছিল। অথবা কোনো সম্পর্কে তুমি আবেগের বশে এমন কিছু বলে ফেললে যা তোমার মনে ছিল না, আর তারপর বছরের পর বছরের বন্ধন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। অর্থাৎ এক মুহূর্তের আবেগ বছরের পর বছরের প্রচেষ্টাকে ধ্বংস করে দিতে পারে। মনোবিজ্ঞান বলে যে মানুষের মস্তিষ্কের দুটি অংশ রয়েছে, একটি হলো যৌক্তিক মস্তিষ্ক এবং অন্যটি হলো আবেগিক মস্তিষ্ক। যখনই আপনি রাগান্বিত, ভীত বা মুগ্ধ হন, আপনার আবেগিক মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে এবং সেখানেই ভুল শুরু হয়। এটাই চাণক্যের তৃতীয় নীতি আমাদের শেখায়। আপনার আবেগিক মস্তিষ্ক বন্ধ করুন, আপনার যৌক্তিক মস্তিষ্ক চালু করুন। এটাই আসল মন্ত্র। সুতরাং বন্ধুরা, তৃতীয় নীতির আসল মন্ত্রটি হল, আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন, দমন করবেন না, সেগুলোকে হাতিয়ার হিসাবে ব্যবহার করুন। এর মানে এই নয় যে আপনি রোবট হয়ে যাবেন। এর মানে হল আপনার আবেগ আপনার জন্য কাজ করবে, তাদের দাস হবে না। ব্যবসা জগতে একজন ব্যবসায়ী একজন গ্রাহকের সাথে রেগে গিয়ে ঝগড়া করেছিলেন, ফলে তিনি কোটি টাকার একজন গ্রাহক হারান। অন্যদিকে আরেকজন ব্যবসায়ী হাসি মুখে পরিস্থিতি সামলা দেন, সেই গ্রাহকই তার আজীবনের সঙ্গী হয়ে যান। শিক্ষা: রাগ নিয়ন্ত্রণ করুন, ক্ষমতা অর্জন করুন, সম্পর্ক গড়ে তুলুন। স্বামী, স্ত্রী বা বন্ধুরা যদি প্রতিটি ছোটখাটো বিষয়ে আবেগের বশে সিদ্ধান্ত নেয়, তবে সম্পর্কটি ভেঙে যাবে। কিন্তু যদি তারা ধৈর্যশীল থাকে এবং একে অপরকে বোঝে, তবে সেই সম্পর্কগুলো আজীবন টিকে থাকে। শিক্ষা: আসক্তি নিয়ন্ত্রণ করুন, বন্ধন রক্ষা করুন, আবেগকে অস্ত্রে পরিণত করুন। এখন প্রশ্ন ওঠে, আবেগ কি দমন করা উচিত? না। চাণক্য বলেন, আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করুন, দুর্বলতা হিসাবে নয়। অর্থাৎ আপনি হাসলে অন্য ব্যক্তির মনে হওয়া উচিত যে আপনি স্বাভাবিক, আপনি কাঁদলে তাদের মনে হওয়া উচিত যে আপনি আন্তরিক। কিন্তু এই সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকা উচিত। আপনি কাঁদতে পারেন, কিন্তু কেবল প্রয়োজনের মতোই। আপনি হাসতে পারেন, কিন্তু কেবল প্রয়োজনের মতোই। তাই বন্ধুরা, তৃতীয় নীতি আমাদের শেখায় যে আপনি যদি আপনার আবেগ নিয়ন্ত্রণ করেন, তবে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আপনি যদি আপনার আবেগ হারান তবে আপনি সব কিছু হারান। এই একই নীতি আপনার সম্পর্ক, আপনার কর্মজীবন এবং আপনার ঝগড়ার ক্ষেত্রেও কাজ করবে। কারণ মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সে নয় যে ভারোত্তোলন করে, বরং সেই যে তার আবেগ নিয়ন্ত্রণ করে। এই পর্যন্ত আমরা 3টি নীতি বুঝেছি। চতুর্থ নীতি: সময়জ্ঞানী সব, সঠিক মুহূর্তে আঘাত হানুন। বন্ধুরা, জীবনের এই খেলায় সবচেয়ে বেশি ক্ষমতা যার, সে বিজয়ী হয় না। বিজয়ী সেই যে সঠিক সময় সঠিক চাল দেয়। চাণক্য বলেন, ভুল সময়ে সঠিক সিদ্ধান্ত অর্থহীন, সঠিক সময় ভুল সিদ্ধান্ত পৃথিবী বদলে দিতে পারে। এটাই চতুর্থ এবং চূড়ান্ত নীতি। সঠিক সময়ের জন্য সবচেয়ে বেশি আঘাত হানতে হলেই আঘাত করুন। বিজয় কেবল শক্তির ওপর নির্ভর করে না, বরং নিখুঁত সময়ের ওপর নির্ভর করে। চাণক্য চন্দ্রগুপ্তকে সম্রাট বানানোর জন্য বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। যদি তিনি নন্দ রাজবংশের চরম শিখরে আক্রমণ করতেন তবে তিনি ব্যর্থ হতেন, কিন্তু তিনি অপেক্ষা করেছিলেন। তিনি জনগণের অসন্তোষ বাড়তে দিয়েছিলেন। তিনি নন্দ রাজবংশের দুর্বলতাগুলোকে প্রকাশ হতে দিয়েছিলেন এবং তারপর সঠিক সময়ে আক্রমণ করেছিলেন। এর ফলস্বরূপ চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের সম্রাট হয়েছিলেন। এটাই চতুর্থ নীতির জাদু, ধৈর্য এবং সঠিক সময় বিজয় নিশ্চিত করে। এবার এটিকে আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন। আপনি কতবার দেখেছেন যে কোনো ব্যবসায়িক ধারণা খুব ভালো ছিল, কিন্তু সময়টা ভুল ছিল, তাই তা ব্যর্থ হল। অথবা হয়তো সম্পর্কের কোনো সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু আপনি তা খুব তাড়াতাড়ি নিয়ে ফেলেছিলেন আর সবকিছু গোলমাল হয়ে গেল। অর্থাৎ সেরা পরিকল্পনাও ব্যর্থ হয় যদি সময়টা ভুল হয়। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল তাদের অধৈর্য। আমরা ভাবি, এখনই করো, এখনই পাও, এখনই যেত। কিন্তু চাণক্য বলেন, অধৈর্যই সাফল্যের শত্রু। যদি আপনি অপেক্ষা করতে শেখেন, যদি আপনি ধৈর্য ধরে সময়ের জন্য অপেক্ষা করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে হারাতে পারবে না। কিন্তু বন্ধুরা, আমরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। চাণক্য বলেন, সর্বে স্বার্থপরায়ণা, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি প্রথমে নিজের স্বার্থের কথা ভাবে। এটা শুনতে কঠোর মনে হতে পারে, কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। আপনি কাউকে যতই ভালোবাসুন না কেন, তাদের জন্য যতই ত্যাগ স্বীকার করুন না কেন, যখন তাদের নিজেদের ভালোর প্রশ্ন আসে, তারা নিজের কথা ভাবে, আপনার কথা নয়। এমনকি বাবা মা, ভাই বোন এবং স্বামী স্ত্রীরাও প্রায়শই তাদের নিজস্ব স্বার্থপরতার আড়ালে তাদের নিজস্ব অনুভূতি। ভাবুন তো, রক্তের সম্পর্ক কতটা বদলে দিতে পারে। তাহলে বাকি বিশ্বের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? চাণক্য এই বাস্তবতা উপলব্ধি করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সমাজের প্রতিটি সম্পর্কই একটি লেনদেন। যতক্ষণ আপনি কাউকে কিছু দিচ্ছেন, ভালোবাসা, অর্থ, সম্মান বা সুবিধা, ততক্ষণ সম্পর্কটি চলতে থাকে। যে মুহূর্তে আপনি তা বন্ধ করে দেন, অন্য ব্যক্তিটি মুখ ফিরিয়ে নেয়। এ কারণেই চাণক্য বারবার সতর্ক করেন, কখনো ধরে নেবেন না যে লোকেরা আপনাকে পছন্দ করে বলেই আপনার সাথে আছে। হয়তো তারা আপনার সাথে আছে কারণ আপনি তাদের জন্য উপকারী। এটি একটি কঠোর সত্য, কিন্তু আপনি যদি আজ এটি না বোঝেন, তবে কাল আপনার আপন বলে দাবি করা কেউ আপনার পিঠে ছুরি মারবে এবং ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। অতএব আপনি যদি নিজেকে রক্ষা করতে চান, তবে প্রথমে সত্যকে মেনে নিতে শিখুন। এই জগৎ আবেগ দিয়ে নয়, বরং আত্মস্বার্থ দিয়ে চলে, এবং এটাই চাণক্যের প্রথম ও গভীরতম নীতি। চাণক্য বলেন যে আপনার উন্নতিতে প্রথম যে ব্যক্তি ঈর্ষান্বিত হয়, সে হলো আপনার প্রতিবেশী। কেন? কারণ সে আপনাকে প্রতিদিন দেখে। সে হয়তো আপনার জীবনযাত্রা, পোশাক, গাড়ি, অতিথি, এমনকি আপনার বাড়িতে আসার সুখ দেখেও হাসতে পারে, কিন্তু তার অন্তরের গভীরে একটি আগুন জ্বলতে থাকে। এই ঈর্ষা ধীরে ধীরে বিষে পরিণত হয়, যা সময়ের সাথে সাথে আপনার বিরুদ্ধেই ছড়িয়ে পড়ে। ভাবুন তো, একদিন আপনি আপনার কঠোর পরিশ্রমে একটি নতুন গাড়ি কিনলেন। লোকেরা আপনাকে অভিনন্দন জানাতে আসবে, কিন্তু আপনার প্রতিবেশী কি বলবে? বাহ, কি সুন্দর গাড়ি, কিন্তু শুনলাম আজকাল নাকি ইএমআইতেও পাওয়া যায়। এটা হলো ছদ্মবেশী ঈর্ষা, বাইরে থেকে মিষ্টি কিন্তু ভেতরে ভেতরে তীক্ষ্ণ। চাণক্য এই মনস্তত্ত্বটি ভালোভাবে বুঝেছিলেন। তার মতে, যে আপনাকে সবচেয়ে কাছ থেকে দেখে, সে আপনার গভীরতম দুর্বলতাগুলো জানে এবং সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। একজন প্রতিবেশী প্রতিটি ছোটখাটো জিনিসের উপর নজর রাখে। আপনার বাড়ি কি রং করা হয়েছে? কে নতুন মোবাইল কিনেছে? কোন আত্মীয় বেড়াতে আসছে?
আর সে এই সব কিছু মনে মনে ঘুরিয়ে ফিরিয়ে দেখে, তুলনা করে, ঈর্ষা করে এবং আপনার পতনের জন্য অপেক্ষা করে। তাই চাণক্যের উপদেশ, প্রতিবেশীর সঙ্গে দেখা করুন কিন্তু মনের কথা খুলে বলবেন না, হাসুন কিন্তু আপনার গোপন কথা বলবেন না। মনে রাখবেন, যে আপনাকে সবচেয়ে কাছ থেকে দেখে সে হয় আপনার রক্ষক হবে, নয়তো আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি হয়তো শুনেছেন যে রক্তের সম্পর্ক কখনো বিশ্বাসঘাতকতা করে না, কিন্তু চাণক্য এর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন। তিনি বলেন যে স্বার্থ যতদিন থাকে, রক্তের সম্পর্ক ততদিন থাকে। আত্মীয়দের শ্রেষ্ঠ গুণ হল তাদের মিষ্টি কথা। তারা সামনাসামনি আপনার প্রশংসা করবে, বাহ ভাই, কি উন্নতিই না করেছ। এটা সত্যিই গর্বের বিষয়। কিন্তু যেই মুহূর্তে আপনি ঘুরে দাঁড়াবেন, লোকেরা আপনার বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দেবে। হ্যাঁ, অর্থ এসেছে, কিন্তু দেখুন অহংকারও ঢুকে পড়েছে। চাণক্য বলেন যে প্রত্যাশা বা প্রতিকূলতার সময়ে ভাই ভাইই থাকে। প্রকৃত আত্মীয় তিনি, যিনি বিপদের সময় আপনার পাশে থাকেন। বাকি সবাই কেবল নামমাত্র সম্পর্ক। আজকাল যখনই কোনো সংকট দেখা দেয়, আত্মীয়দের মধ্যে প্রথম যে কথাটি শোনা যায় তা হল, আমার কোনো ধারণাই ছিল না, অথবা ইস, যদি সাহায্য করতে পারতাম, কিন্তু আমি নিজেই তো কষ্ট পাচ্ছি। প্রায়শই এই সম্পর্কগুলো নিছক সামাজিক লোক দেখানো আচরণে পরিণত হয়। সবাই বিয়ে, উৎসব এবং উদযাপনে যোগ দেয়, কিন্তু যখন সাহায্যের প্রয়োজন হয় তখন ফোন তোলাটাও কঠিন মনে হয়। চাণক্য অনেক আগেই এই মানসিকতা উপলব্ধি করেছিলেন। তিনি বলেন যে ঐতিহ্যে সম্পর্ককে ঐশ্বরিক বলে মনে করা হয়, সেখানেই সম্পর্কের নামে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতাও দেখা যায়। সাবধান, সব আত্মীয়ই আপনার আপনজন নয়, এবং সব চাচা, ভাই বা মামা মনে প্রাণে আপনার শুভাকাঙ্ক্ষী নন। কখনো কখনো সবচেয়ে বড় বিপদ তাদের কাছ থেকেই আসে যাদের আপনি আপন বলে মনে করেন। চাণক্য বলেন যে আত্মনির্ভরশীল সেই সবচেয়ে শক্তিশালী। যারা অন্যের দয়ায় বাঁচে তারা সর্বদা অপমানিত হয়। আমরা প্রায়শই ভাবি যে যখনই কোনো সংকট আসবে কেউ না কেউ আমাদের পাশে থাকবে, একজন বন্ধু, একজন আত্মীয়, একজন প্রতিবেশী বা পরিবার। কিন্তু যখন আসল পরীক্ষা আসে তখন সত্য প্রকাশিত হয়, কেউ আসে না। এই কারণেই চাণক্য নীতির একটি মৌলিক নীতি হল, কারো কাছ থেকে কখনো কিছু আশা করবেন না, কারণ প্রত্যাশা সবচেয়ে বড় কষ্টের কারণ। পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজের পায়ে দাঁড়ায়। আপনি যদি বারবার সাহায্য চান, লোকেরা আপনাকে বোঝা ভাগতে শুরু করে, কিন্তু আপনি যদি নিজের লড়াই নিজে লড়েন, সেই একই লোকেরা আপনার প্রশংসা করে। মনে রাখবেন, যতক্ষণ আপনি সফল ততক্ষণ মনে হবে সবাই আপনার পাশে আছে। যেই মুহূর্তে আপনি পড়ে যাবেন, সবাই উধাও হয়ে যাবে, এবং কেউ কেউ আপনার পেছনে আপনার নিন্দাও করতে শুরু করবে। চাণক্য আত্মনির্ভরশীল হওয়ার উপদেশ দেন। নিজেকে এতটাই সক্ষম করে তুলুন যে আপনার আর কারো প্রয়োজন হবে না, কারণ একজন আত্মনির্ভরশীল ব্যক্তিকে কেউ নত করতে পারে না, কেউ তাকে ভাঙতে পারে না। যদি অন্যদের কাছ থেকে সাহায্য পান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সবসময় এমনভাবে পরিকল্পনা করুন যেন কেউ আপনার কাছে না আসে, যাতে সারা বিশ্ব আপনাকে পরিত্যাগ করলেও আপনি অবিচল থাকতে পারেন। এটাই প্রকৃত শক্তি, এটাই চাণক্যের আত্মনির্ভরশীলতার মন্ত্র। চাণক্য বলেন যে অন্যের সাথে নিজের ভাবনা ভাগ করে নেওয়া আপনার দুর্বলতা হয়ে উঠতে পারে, কারণ একবার কথা বলা হয়ে গেলে তা আর ফিরে আসে না এবং উদ্দেশ্যও দ্রুত বদলে যায়। আজকের দিনে অনেকেই ভাবেন, আমার কিসের ভয়, আমার তো লুকানোর কিছুই নেই, কিন্তু এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখনই আপনি আপনার কাছের কারো সাথে মনের কথা ভাগ করে নেন, কিছু সময় পরেই সেই কথাগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়। আপনার দুর্বলতা, আপনার সমস্যা, আপনার নিরাপত্তাহীনতা সবই মানুষের কাছে গুজবে পরিণত হয়। এই কারণেই চাণক্য বলেন যে জ্ঞানী তিনি, যিনি নিজের গোপন কথা নিজের কাছেই রাখেন। আপনি কি ভাবছেন, আপনি কি চান, আপনার পরবর্তী পরিকল্পনা কি? যদি অন্য ব্যক্তি এই বিষয়গুলো আগে থেকে জেনে যায়, তবে তারা হয় তাকে নিয়ে উপহাস করবে অথবা তাকে থামানোর চেষ্টা করবে। চাণক্য নীরবতার শক্তিকে অত্যন্ত গুরুত্ব দেন। তিনি বিশ্বাস করেন যে একজন যত কম কথা বলে ততই ভালো। এটি আরও নিরাপদ, কারণ এই পৃথিবী কথার খেলা করে। এটি আবেগকে ভেঙে যায় এবং বিশ্বাসকে একটি ব্যবসা হিসেবে দেখে। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। সবাইকে সবকিছু বলার কোনো প্রয়োজন নেই। কিছু বিষয় মনে রাখাই ভালো, কারণ প্রতিটি হাসিমুখী আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নয়। চাণক্য বলেন যে সময়ই সবচেয়ে বড় পরীক্ষা। এটি বলে দেয় কে আপনার আপন আর কে শুধু ভান করছে। জীবনে এমন অনেক সম্পর্ক আছে যা বাইরে থেকে শক্তিশালী মনে হলেও ভেতর থেকে অন্তঃশ্বাস শূন্য।
আপনার চারপাশে এমন অনেক মানুষ থাকবে যারা আপনার সাথে হাসবে, আপনার সাথে খাবে, আপনার কুশল জিজ্ঞাসা করবে, কিন্তু তারা কি সত্যিই আপনার দুঃখে আপনাকে সমর্থন করবে? চাণক্য একটি গভীর কথা বলেছেন, যখন তোমার কিছুই থাকে না তখন তোমার যা কিছু আছে তা তোমারই। যতক্ষণ তোমার অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি থাকে ততদিন পর্যন্ত এমনকি নকল সম্পর্ক আসল বলে মনে হয়, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে যখন পরিস্থিতি খারাপ হয় তখন মুখোশগুলো খসে পড়তে শুরু করে আর আসল চেহারা বেরিয়ে আসে। অসুস্থ হলে কে আপনাকে পাশে থাকে, কষ্টে থাকলে কে আপনাকে ফোন করে, না চাইতেই কে সাহায্য করে। এটাই সত্যিকারের সম্পর্কের বৈশিষ্ট্য। বাকিরা শুধু লোক দেখানো লোক, যারা ছবি তুলতে, মিষ্টি খেতে আর আপনার পেছনে কথা বলতে আসে। চাণক্য বারবার সতর্ক করেছেন, সম্পর্ক রক্তের দ্বারা নয়, আচরণের দ্বারা গড়ে ওঠে, এবং প্রকৃত আচরণ কেবল সময়ের সাথে সাথেই প্রকাশিত হয়। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। সম্পর্ককে সময় দিন, পরীক্ষা করুন এবং মূল্যায়ন করুন। কারণ যদি আপনি কাউকে অপরিণত বয়সে মন দিয়ে দেন, তবে সে পরে আপনার হৃদয় ভঙ্গকারী হয়ে উঠতে পারে। চাণক্যের নীতিগুলি কেবল প্রজ্ঞা নয়, বরং জীবনের প্রতিটি সংগ্রামে জয়ী হওয়ার একটি কৌশল। যখন আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং বন্ধুরা কখনো কখনো আপনার আপনজন হয় না, তার মানে এই নয় যে আপনি একা। চাণক্য বলেন যে প্রজ্ঞা, সতর্কতা এবং আত্মনির্ভরশীলতার সাথে আপনি প্রতিটি প্রতিকূলতার মোকাবেলা করতে পারেন। প্রথম পদক্ষেপ হল নিজেকে বিশ্বাস করা। আপনাকে অবশ্যই নিজের শক্তি চিনতে হবে এবং নিজের পদক্ষেপকে শক্তিশালী করতে হবে। অন্যের প্রত্যাশা এবং বিশ্বাসের উপর নির্ভর না করে নিজের কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার উপর বিশ্বাস রাখুন। এতে কোনো সন্দেহ নেই যে একা হাঁটা কঠিন, কিন্তু এটিই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। দ্বিতীয়ত, নিজের চিন্তাভাবনা খোলাখুলিভাবে কারো সাথে ভাগ করবেন না। চাণক্য বলেন যে গোপনীয়তা এবং রহস্য সুরক্ষিত রাখা উচিত, কেবল তখনই আপনি নিরাপদ থাকবেন। অতএব তোমার পরিকল্পনা, তোমার লক্ষ্য এবং তোমার দুর্বলতাগুলো নিজের কাছেই রাখো। তৃতীয়ত, সতর্কতার সাথে সম্পর্ক গড়ে তোলো। সবাইকে বিশ্বাস করো না। সময় এবং আচরণের মাধ্যমে সম্পর্ক পরীক্ষা করো। কেবল তারাই তোমার আপন যারা কঠিন সময় তোমার পাশে থাকে, বাকিরা কেবল নামেই তোমার। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আত্মনির্ভরশীল হও। অন্যের কাছ থেকে সাহায্য আশা করা বন্ধ করো। নিজের পায়ে দাঁড়ানোর অভ্যাস করো। চাণক্য বলেন যে কেবল তারাই প্রকৃত বিজয়ী যারা নিজেদের রক্ষা করতে পারে। পরিশেষে মনে লেখো যে এই পৃথিবী স্বার্থপরতা দ্বারা চালিত, কিন্তু তুমি তোমার স্বার্থপরতাকে নিয়ন্ত্রণ করতে পারো। চাণক্যের নীতিগুলি গ্রহণ করে তুমি নিজেকে শক্তিশালী, বিচক্ষণ এবং সফল করে তুলতে পারো। সুতরাং এখন নিজে ভেবে দেখো, তুমি কি সেই সম্পর্কগুলোকে তখনও বিশ্বাস করবে যারা কেবল প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে? তুমি কি সেই সব প্রতিবেশী এবং আত্মীয়দের তখনও নিজের বলে মনে করবে যারা তোমার দুঃখে অনুপস্থিত কিন্তু তোমার সাফল্যে ঈর্ষান্বিত? এখন নীরবতা ভাঙার সময় নয়, বরং নীরবে জ্ঞানী হওয়ার সময়। চাণক্য বলেন, কথায় নয়, কৌশলে সাড়া দাও। আবেগে নয়, প্রজ্ঞায় এগিয়ে যাও। পৃথিবী পরিবর্তন করা কঠিন, কিন্তু নিজেকে শক্তিশালী করা আপনার হাতেই। নিজের সিদ্ধান্তে অবিচল থাকুন। নিজের পথ নিজেই বেছে নিন, তা একাকী পথ হলেও। কারণ মনে রাখবেন, যিনি ভিন্নভাবে চিন্তা করেন তিনি ইতিহাস তৈরি করেন। আজকের কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আপনি এখন থেকে শুধু তাদের নয়, নিজেকেও বিশ্বাস করবেন। বন্ধুরা, চাণক্যের এই নীতিগুলি আমাদের শেখায় যে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বিষাক্ত আচরণ এড়াতে সতর্কতা, আত্মবিশ্বাস ও প্রজ্ঞা অপরিহার্য। আপনার ব্যক্তিগত জীবনকে রক্ষা করুন, নিজের শক্তির উপর বিশ্বাস রাখুন এবং যারা আপনার বিরুদ্ধে বিষ ছড়ায় তাদের থেকে নিজেকে দূরে রাখুন। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ তরবারি, বন্দুক বা গালিগালাজ দিয়ে নয়, বরং মন দিয়ে লড়া হয়। আর যদি কেউ এই শিল্পটি শেখে, তবে সবচেয়ে শক্তিশালী শত্রু তার নতজানু হয়। আচার্য চাণক্য বলেন, শত্রুকে পরাজিত করার জন্য তার মতো হওয়ার প্রয়োজন নেই, বরং তার চেয়ে উচ্চতর চিন্তা করতে হবে। দেখুন, পশুরাও ঝগড়া করে, গালিগালাজ করে এবং লড়াই করে। মানুষ ও সিংহের মধ্যে পার্থক্য হলো এই যে মানুষ তার মন দিয়ে আক্রমণ করে, আর এটাই চাণক্য নীতির সবচেয়ে বিপজ্জনক শক্তি। ভেবে দেখুন, আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন, আপনি যদি আপনার মন ব্যবহার করেন, তবে সে নিজের শক্তিতেই নিজেকে ধ্বংস করে ফেলবে।
এই কারণেই চাণক্য বলেছিলেন যে আপনার তা করা উচিত নয়। অস্ত্র, লাঠি ও ডান্ডার প্রয়োজন নেই যদি তোমার ধূর্ততা থাকে। যদি তোমার বুদ্ধি ও ধৈর্য থাকে তবে তুমি তোমার শত্রুকে স্পর্শ না করেই পরাজিত করতে পারো। আপনি পারবেন। এখন প্রশ্ন হলো, সেই কৌশলগুলো কি কি? শত্রুকে চিরতরে নতজানু করে। আচার্য চাণক্যের বলা সেই বিপজ্জনক নীতিগুলো কি কি, যার কারণে বড় বড় সাম্রাজ্যের পতন ঘটেছিল এবং এমনকি সাধারণ মানুষ ও রাজাদের সিংহাসন কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছিল? কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই আপনারা অন্তত ভিডিওটিতে একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের জানান যে আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। চলুন ভিডিওতে এগিয়ে যাই। এখান থেকেই আসল গল্প শুরু হয়। চাণক্যের প্রথম বিপজ্জনক চাল ছিল মিথ্যা আশ্বাস দেওয়া। এই চালটি বিপজ্জনক শোনালেও রাজনীতি এবং জীবন উভয় ক্ষেত্রেই এটিই বিজয়ের আসল চাবিকাঠি। চাণক্য বলেন যে যদি আপনার শত্রু আপনাকে বিশ্বাস করতে শুরু করে তবে বুঝে নিন যে তার পরাজয় নিশ্চিত। কারণ সে ভাববে আপনি কোনো হুমকি নন এবং এরই মধ্যে আপনি তার এত কাছে পৌঁছে যাবেন যে তার খেলা শেষ করে দিতে পারবেন। ইতিহাসের মহান রাজারা ঠিক এই কৌশলের ফাঁদেই পড়েছেন। কেউ মিষ্টি কথা বলে, কেউ মিথ্যা আপোষ করে, কেউ বন্ধুত্বের ভান করে। আর যখন শত্রু এই কৌশলগুলোর ফাঁদে পা দেয় তখন তাদের সর্বনাশ আপনা আপনি নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় কৌশলটি হল শত্রুর দুর্বলতা খুঁজে বের করা। প্রত্যেক মানুষেরই একটি দুর্বলতা থাকে। কেউ লোভী, কেউ অহংকারী, কেউ খ্যাতি ও গৌরবের মোহে আচ্ছন্ন। চাণক্য বলেন, যদি তুমি কোনো শত্রুকে পরাজিত করতে চাও তবে তার তলোয়ার খুঁজবে না, তার দুর্বলতা খুঁজবে। যখন তুমি তার দুর্বলতা খুঁজে পাবে তখন বিনা যুদ্ধেই তাকে পরাজিত করতে পারবে। মনে রাখবেন, একজন শিকারী একটি সিংহকেও তখনই ধরতে পারে যখন সে জল পান করার জন্য ঝুঁকে পড়ে। একইভাবে শত্রুও তার দুর্বলতার কাছে পরাজিত হয়। তৃতীয় কৌশলটি হল সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। আচার্য বলেন যে কেউই সময়ের আগে বা ভাগ্যের ঊর্ধ্বে যেতে পারে না। এর মানে কি? এর মানে হল শত্রুকে আঘাত হানার সঠিক মুহূর্তের জন্য কখনো কখনো বছরের পর বছর সময় লেগে যায়, কিন্তু কেবল সেই যাতে যে অপেক্ষা করতে শেখে। কারণ ভুল সময়ে আক্রমণ করলে কেবল নিজেরই ক্ষতি হয়। ঠিক যেমন একজন কৃষক তার ফসল কাটার জন্য সঠিক মৌসুমের অপেক্ষা করে, তেমনি একজন জ্ঞানী ব্যক্তি আঘাত হানার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করে। চতুর্থ চালটি হল বিভ্রান্তি ছড়ানো। এই চালটি সবচেয়ে বিপজ্জনক। যদি আপনি আপনার শত্রুকে সরাসরি পরাজিত না করতে পারেন তবে তাকে বিভ্রান্ত করুন। সে ভাববে যে সে জিতছে, কিন্তু বাস্তবে সে পরাজয়ের দিকেই এগোতে থাকবে। এই কৌশলটি চাণক্য নন্দ রাজবংশকে পরাজিত করতে ব্যবহার করেছিলেন। তিনি শত্রুকে এতটাই বিভ্রান্ত করেছিলেন যে তারা বুঝতেই পারছিল না পরাজয় কোথা থেকে এলো। পঞ্চম চালটি হল শত্রুকে তার নিজের ফাঁদে ফেলা। চাণক্য বলেন যে শত্রুকে ধ্বংস করতে তার অস্ত্রের প্রয়োজন নেই, তার মনের প্রয়োজন। অর্থাৎ সে আপনার বিরুদ্ধে যে চালই দিক না কেন, আপনি সেই চালটি তার বিরুদ্ধে ঘুরিয়ে দিন। এটাই আসল বিজয়। ঠিক যেমন দাবা খেলায় প্রতিপক্ষ যখন কোনো চাল দেয়, একজন জ্ঞানী খেলোয়াড় সেই চালটিকেই পরাজয়ে পরিণত করে। এখন বন্ধুরা, এটা তো কেবল শুরু। চাণক্যের চালগুলো এতটাই গভীর যে তার প্রতিটি জীবনের গতিপথ বদলে দিতে পারে। আমি এইমাত্র আপনাদের 5টি চালের রহস্য বললাম, কিন্তু বাকিগুলো শুনলেই আসল মজাটা পাবেন। কারণ পরের চালগুলো এতটাই বিপজ্জনক যে যদি কোনো ব্যক্তি সেগুলো শিখে নেয় তবে কোনো শত্রু, সে যতই শক্তিশালী হোক না কেন, তার সামনে আর টিকতে পারবে না। বন্ধুরা, এ পর্যন্ত আমরা 5টি চালের রহস্য জেনেছি: ধৈর্য, দুর্বলতা, সঠিক সময়ের জন্য অপেক্ষা, বিভ্রান্তি এবং শত্রুকে তার নিজের ফাঁদে ফেলা। এই 5টি চাল এতটাই শক্তিশালী যে যদি কেউ এগুলো ব্যবহার করে তবে তার অর্ধেক জীবন সফল হয়ে যায়। কিন্তু এখন আমরা এমন কিছু চালের কথা বলছি যা আরও গভীর এবং আরও বিপজ্জনক। আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি নিজের চিন্তা গোপন রাখতে পারে এবং প্রতিপক্ষের মন পড়তে পারে, সেই প্রকৃত বিজয়ী। এখন আসছে ষষ্ঠ চাল, ধৈর্যের সাথে আক্রমণ। চাণক্য বলেন যে যে ব্যক্তি সহজে রেগে যায় সে কখনো জিততে পারে না। শত্রু সবসময় চায় যে আপনি উত্তেজিত হন, আপনি তাড়াহুড়ো করে ভুল করে বসেন। কিন্তু যদি আপনি ধৈর্য ধরেন তাহলে সেখানেই অর্ধেক জয় আপনার হয়ে যায়।
একটা উদাহরণ নিন, যদি কেউ আপনাকে বারবার উত্ত্যক্ত করে তাহলে আপনার রাগই আপনার পরাজয়, কিন্তু যদি আপনি হাসি মুখে চুপ থাকেন তাহলে অন্য ব্যক্তিটি নিজেই গলে যাবে, সে তার নিজের ফাঁদে আটকা পড়বে। এটাই প্রথম আক্রমণ, ধৈর্য। সপ্তম চালটি হল নীরবতা দিয়ে আক্রমণ করা। হ্যাঁ, নীরবতা একটি অস্ত্র। চাণক্য বলেন যে কখনো কখনো শত্রুর জবাব না দেওয়াই সর্বোত্তম উত্তর। আপনি যখন চুপ থাকেন তখন অপর ব্যক্তিটি অস্বস্তিতে পড়ে। তারা ভাবে যে আপনি হয়তো কোনো চক্রান্ত করছেন, তারা ভয় পেয়ে যায়। কখনো কখনো তাদের এই ভয়ই তাদের সবচেয়ে বড় পরাজয় হয়ে দাঁড়ায়। নীরবতা মানুষকে গভীরতা দেয়, আর গভীর বিষয় সবসময় ভয় দেখায়। এ কারণেই চুপ থাকা একটি বিপজ্জনক পদক্ষেপ, কারণ আপনি যখন কথা বলেন না তখন অপর ব্যক্তিটি আপনাকে বুঝতে পারে না, আর যাকে বোঝা যায় না তাকে পরাজিত করা অসম্ভব। এবার আসে অষ্টম চাল, যুদ্ধ ছাড়াই শত্রুকে দুর্বল করা। চাণক্য বলেন, সর্বশ্রেষ্ঠ বিজয় হল যুদ্ধ ছাড়া অর্জিত বিজয়, এবং তা কেবল তখনই সম্ভব যখন আপনি ধীরে ধীরে শত্রুর শক্তি হ্রাস করেন। এটা অনেকটা তার সেনাবাহিনীকে ভেঙে দেওয়া, তার মিত্রদের কেড়ে নেওয়া এবং তার প্রজাদের তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার মতো। ভাবুন তো, যদি একজন রাজার সেনাবাহিনী তার উপর ক্রুদ্ধ হয়, তার মন্ত্রীরা তাকে সন্দেহ করতে শুরু করে এবং তার নিজের প্রজারা তাকে ত্যাগ করে, তবে তাকে পরাজিত করার জন্য কি তার তরবারি হাতে তুলে নেওয়ার প্রয়োজন আছে? না, তিনি নিজেই ভেঙে পড়বেন। এটাই গভীরতম চাল। শত্রুকে ধীরে ধীরে এমনভাবে দুর্বল করে দিন যে সে যুদ্ধ করলেও দাঁড়াতে পারবে না। নবম চাল হল গোপন কথা লুকিয়ে রাখা। আচার্য চাণক্য বলেন যে তার হৃদয়ের গোপন কথা প্রকাশ করে সে কখনো জিততে পারে না। মনে রাখবেন, শত্রু আপনাকে তখনই হত্যা করে যখন সে আপনার গোপন কথা জেনে যায়। আপনি যদি আপনার উদ্দেশ্য ও পরিকল্পনা গোপন রাখেন, তবে যতই চেষ্টা করুন না কেন সে আপনাকে পরাজিত করতে পারবে না। যেমন সমুদ্র তার অন্তরে অসংখ্য মুক্তা ধারণ করে, কিন্তু বাইরে থেকে কেবল ঢেউই দেখা যায়, ঠিক তেমনি তোমাকেও তোমার শক্তি গোপন রাখতে হবে। এটাই সবচেয়ে বিপজ্জনক চাল, কারণ শত্রু কখনোই জানতে পারবে না তুমি কখন বা কিভাবে আঘাত হানবে। এখন বন্ধুরা, কথা বলা যাক। শুধু এই 4টি চালের কথা শুনেই তোমরা বুঝতে পারবে চাণক্য কেন এই কথা বলেছেন। যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই হয় না, যুদ্ধ মানুষের মনেও সংগঠিত হয়, এবং যে এই মানসিক যুদ্ধে জয়ী হয় তাকে আর কখনো তরবারি তুলতে হয় না। এখন কল্পনা করো, যদি কোনো ব্যক্তি তার জীবনে এই 9টি চাল গ্রহণ করে, তবে কোনো শত্রু, সে যতই শক্তিশালী হোক না কেন, তার সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু এখানেই শেষ নয়, আসল রোমাঞ্চ এখন শুরু হয়, কারণ এখন সবচেয়ে বিপজ্জনক 3টি চাল বাকি আছে। এবং আচার্য চাণক্য বলেছেন যে এই 3টি চাল বোঝে, সে শুধু শত্রুকে পরাজিতই করে না, সে তার সমগ্র জীবনের উপর নিয়ন্ত্রণ লাভ করে। বন্ধুরা, চাণক্যের নীতিতে ধৈর্য, নীরবতা এবং সময়ের মতো বিষয়গুলোকে সর্বশ্রেষ্ঠ অস্ত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। এমন কিছু কৌশলও আছে যা শিখলে শুধু শত্রুকেই নয়, বরং পুরো বিশ্বকেই নিয়ন্ত্রণ করা যায়। আমরা এ পর্যন্ত 9টি কৌশল আলোচনা করেছি: ধৈর্য, দুর্বলতা, সময়ের জন্য অপেক্ষা, মায়া, শত্রুকে ফাঁদে ফেলা, গোপন রহস্য লুকিয়ে রাখা, মিথ্যা আশ্বাস দেওয়া, বিনা যুদ্ধে শত্রুকে দুর্বল করা এবং নিঃশব্দে আক্রমণ করা। কিন্তু এখন আসল বিষ শেখার সময়। চাণক্যের 10ম বিপজ্জনক কৌশল হল অন্যদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। এই কৌশলটি এতটাই গভীর যে এটি এমনকি বড় বড় সাম্রাজ্যকেও ধ্বংস করেছে। আচার্য চাণক্য বলেন, যদি তোমার শত্রু খুব শক্তিশালী হয় এবং একা তাকে পরাজিত করা তোমার পক্ষে কঠিন হয়, তবে তার নিজের লোকদেরই একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দাও। যখন তারা বিভক্ত হয়ে যাবে, তখন তোমার আর কিছুই করার প্রয়োজন হবে না। ভেবে দেখো, যদি শত্রুর সেনাবাহিনী নিজেদের মধ্যে লড়াই করে, যদি তার মন্ত্রীরা একে অপরের প্রতি ঈর্ষান্বিত হয়, যদি তার নিজের ভাইয়েরা একে অপরকে ছোট করতে শুরু করে, তবে তাকে পরাজিত করার জন্য কি তোমার একটি বড় যুদ্ধ করার প্রয়োজন আছে? না,
সে ভেঙে পড়বে। এটাই হলো ধূর্ততার সাথে জেতার আসল কৌশল। এবার আসছে একাদশ চাল, শত্রুকে লোভের ফাঁদে ফেলা। চাণক্য বলেন, যে ব্যক্তি লোভের ফাঁদে পড়ে তার মৃত্যু নিশ্চিত। লোভ হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, এবং একে ধরাই শত্রুকে ধ্বংস করা সবচেয়ে সহজ উপায়। উদাহরণস্বরূপ, যদি কেউ টাকার লোভে থাকে তবে তাকে টাকা দিয়ে প্রলুব্ধ করুন। যদি কেউ নাম ও যশ খ্যাতির লোভে থাকে তবে তাকে সম্মান দিয়ে প্রলুব্ধ করুন। আর যদি কেউ ইন্দ্রিয় সুখে মগ্ন থাকে তবে তাকে সেই পথে নিয়ে যান। কারণ চাণক্য বলেছিলেন যে লোভে ধরা পড়া ব্যক্তির চিন্তা ও বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, যদি সে লোভের ফাঁদে পড়ে তবে বুঝুন যে সে নিজের কবর নিজেই খুঁড়ছে। তাকে পরাজিত করতে শুধু তরবারি যথেষ্ট নয়, সামান্য প্রলোভনই যথেষ্ট। এই কারণেই ইতিহাসের বহু রাজা তাদের প্রাসাদ, নারী এবং সম্পদের কারণে পতন হয়েছেন। বন্ধুগণ, যদি এই দুটি চাল বোঝা যায় তবে একজন ব্যক্তির শত্রু কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। প্রথম চালে আপনি তার প্রিয়জনদের তার বিরুদ্ধে উস্কে দেন। দ্বিতীয় চালে আপনি তার আত্মাকে লোভের জালে আবদ্ধ করেন। যখন এই দুটি আঘাত একসাথে আসে, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন সে ভেঙে পড়ে। কিন্তু মনে রাখবেন, এই চালগুলো কেবল মন দিয়েই প্রয়োগ করা হয়, রাগ দিয়ে নয়। রাগ সবসময় মানুষকে অন্ধ করে দেয়। আর চাণক্য বলেন, যে যুদ্ধে কেবল শান্ত ব্যক্তিই জয়ী হয়। এখন বাকি শেষ চালটি হল দ্বাদশ চাল, এবং আচার্য চাণক্য বলেছেন যে এই চালটি এতটাই বিপজ্জনক যে সঠিক সময়ে ব্যবহার করা হলে শত্রু কেবল পরাজিতই হয় না, বরং সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়। বন্ধুগণ, এই পর্যন্ত আমরা 11টি চালের রহস্য জেনেছি। এই 11টি চাল একজন ব্যক্তিকে এতটাই শক্তিশালী করে তোলে যে তার শত্রুরা তা বুঝতে পারে না। কিন্তু এখন আমরা সেই চালটি নিয়ে কথা বলবো যেটিকে আচার্য চাণক্য সবচেয়ে গোপন এবং সবচেয়ে বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। যে চালটি কেবল শত্রুকে পরাজিতই করে না, বরং তার অস্তিত্বকেই নিশ্চিহ্ন করে দেয়। চাণক্যের দ্বাদশ চালটি হল শত্রুর মূলে আঘাত হানা। আচার্য বলেন যে যদি তুমি কোনো শত্রুকে ধ্বংস করতে চাও তবে শুধু তার মাথা বা অঙ্গপ্রত্যঙ্গে আঘাত করো না, তার মূলে আঘাত করো। যদি মূল শুকিয়ে যায় তবে গাছতে আপনা আপনিই পড়ে যাবে। এর অর্থ কি? এর অর্থ হল একজন ব্যক্তির সর্বদা বিবেচনা করা উচিত যে তার শত্রুর শক্তি কোথা থেকে আসে। তার সম্পদই কি তার শক্তি? তার পরিবার এবং সমর্থকরাই কি তার শক্তি? তার অহংকারই কি তার শক্তি, নাকি তার অভ্যাস? যতক্ষণ না তুমি তার প্রকৃত শক্তিকে চিনতে পারছ, ততক্ষণ তুমি তাকে সম্পূর্ণরূপে পরাজিত করতে পারবে না। কল্পনা করে দেখো, একজন রাজা তার সেনাবাহিনী নিয়ে গর্বিত, এবং তুমি ধীরে ধীরে সেই সেনাবাহিনীকেই ধ্বংস করে দিচ্ছ। সে কি টিকে থাকতে পারবে? যদি একজন শত্রু তার সম্পদে মনোনিবেশ করে এবং তুমি তার সম্পদ কেড়ে নাও, সে কি উঠে দাঁড়াতে পারবে? না। এটাই হলো দ্বাদশ চাল, শত্রুর মূলে সরাসরি আঘাত। কিন্তু এই চালটি কেবল তখনই সফল হয় যদি আপনি আগে অন্য 11টি চাল, ধৈর্য, নীরবতা, বিভ্রান্তি এবং লোভ ব্যবহার করে থাকেন। এই শেষ চালটি সর্বদা শেষে ব্যবহার করা উচিত, কারণ আপনি যদি সরাসরি শত্রুর মূল উৎখাত করতে যান তবে সে সতর্ক হয়ে যাবে, এবং একজন সতর্ক শত্রুকে পরাজিত করাই সবচেয়ে কঠিন। অতএব প্রথমে তাকে বিভ্রান্ত করুন, দুর্বল করুন, প্রলুব্ধ করুন, তার প্রিয়জনদের দূরে সরিয়ে দিন, এবং যখন সে একা, শূন্য এবং অসহায় হয়ে পড়বে তখন তার মূলে আঘাত হানুন। এই চালটি তাকে ধ্বংস করে দেবে। আচার্য চাণক্যের জীবন এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ। নন্দবংশ এতটাই শক্তিশালী ছিল যে কেউই এর বিরুদ্ধে দাঁড়াতে পারত না, কিন্তু চাণক্য সরাসরি রাজাকে ক্ষমতাচ্যুত করেননি। প্রথমে তিনি নন্দবংশের মন্ত্রীদের পদচ্যুত করেন, তার প্রাসাদের ভিত্তি কাঁপিয়ে দেন, তার নিজের লোকদের তার বিরুদ্ধে দাঁড়ান, এবং অবশেষে তার মূলে এমন কঠিন আঘাত হানেন যে পুরো বংশ নিশ্চিহ্ন হয়ে যায়, এবং তার জায়গায় নতুন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য আবির্ভূত হন। বন্ধুরা, এটা শুধু রাজনৈতিক কৌশল নয়, এটা আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগে। ধরুন, কোনো ব্যক্তি আপনাকে বারবার অপমান করছে। আপনি যদি তার সাথে সরাসরি লড়াই শুরু করেন, লোকে ভাববে আপনি রেগে আছেন, কিন্তু যদি আপনি তার অহংকারের গোড়া ধরে তা ভেঙে দেন, সে আপনা আপনি আপনার সামনে মাথা নত করবে। অথবা ধরুন, কোনো শত্রু বারবার আপনার ক্যারিয়ারে বাধা দিচ্ছে। আপনি যদি তার উৎস খুঁজে বের করেন, সে কোথা থেকে শক্তি পায়, তাকে কে সমর্থন করে, আর সেই উৎস যদি বিচ্ছিন্ন হয়ে যায় তবে তার চাল কখনোই সফল হবে না। এই কারণেই চাণক্য বলেন যে শত্রুকে ধ্বংস করতে চাইলে তার মূল খুঁজে বের করে সেখানেই আক্রমণ করো। কিন্তু আরও একটি বিষয় মনে রাখতে হবে, এই চালের সাথে একটি বড় সতর্কতা জড়িত আছে।
চাণক্য সতর্ক করে দেন যে এই চালটি যদি ভুল সময়ে প্রয়োগ করা হয় তবে শত্রু ধ্বংস হবে না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। অতএব এই চালটি কেবল তখনই ব্যবহার করো যখন তুমি সম্পূর্ণ নিশ্চিত যে প্রতিপক্ষ আর এটি সামলাতে পারবে না। কেবল তখনই তার মূল কেটে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দাও। এটি হলো দ্বাদশ চাল, যা সবগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক। বন্ধুরা, আচার্য চাণক্য আমাদের শিখিয়েছেন যে বিজয় অস্ত্র দিয়ে নয়, মন দিয়েই জয়। শত্রুকে পরাজিত করতে রাগের কোনো প্রয়োজন নেই। ধৈর্য এবং ধূর্ততাই যথেষ্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যখন আক্রমণ করবেন এমনভাবে করুন যাতে প্রতিপক্ষ আর উঠে দাঁড়াতে না পারে। এই 12টি চালের গভীরতাই হল জীবন জয়ের সম্পূর্ণ বিজ্ঞান। ধৈর্য, রহস্য, নীরবতা, সময়জ্ঞান, মায়া, দুর্বল করা, লোভ, প্রিয়জনদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো এবং সবশেষে মূলে আঘাত হানা, এই সব কিছু একত্রে একজন ব্যক্তিকে অপরাজেয় করে তোলে। আচার্য চাণক্য ঠিকই বলেছিলেন, আপনার গালিগালাজ, লড়াই বা অস্ত্রের প্রয়োজন নেই, আপনার শুধু একটি মন প্রয়োজন। আর যদি আপনার মন থাকে, আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন, সে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনার দুর্বলতা লুকানোর পরিবর্তে তাকে শক্তিতে পরিণত করুন। যদি কোনো কিছু আপনাকে দুর্বল করে, তবে তা শুধু লুকিয়ে রাখলে কোনো লাভ হবে না। আপনাকে সেই দুর্বলতার উপর কাজ করতে হবে, যাতে তা দুর্বলতা হয়ে না থাকে। যদি আপনি সহজে রেগে যান, তবে তা নিয়ন্ত্রণ করতে শিখুন। যদি আপনার আত্মবিশ্বাসের অভাব থাকে, তবে নিজেকে গড়ে তুলুন। যদি একাকিত্বকে ভয় পান, তবে নিজের সাথে বন্ধুত্ব করতে শিখুন। যখন আপনি আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করবেন, তখন এই পৃথিবী শক্তিহীন হয়ে পড়বে। নীরবে আপনার পরিকল্পনা নিয়ে কাজ করুন। যদি আপনার কোনো বড় স্বপ্ন থাকে, তবে তা সবাইকে বলবেন না, শুধু তাদেরকেই বলুন যারা আপনাকে সত্যিই সমর্থন করতে পারে এবং আপনার উন্নতি দেখতে চায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, শুধু কথার চেয়ে কাজ বেশি করুন। যখন আপনি সাফল্য অর্জন করবেন, পৃথিবী নিজেই তা দেখবে। এটাই সত্যি। এই পৃথিবীতে আপনার পরিচয়, আপনার সম্মান এবং আপনার প্রভাব আপনার মূল্য দ্বারা নির্ধারিত হয়। সমাজে যদি আপনার মূল্য না থাকে, তবে আপনার যত ডিগ্রি থাকুক বা আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন, মানুষ আপনাকে গুরুত্ব দেবে না, আপনার কথারও কোনো প্রভাব থাকবে না। কিন্তু যে ব্যক্তির সমাজে মূল্য আছে, তার কথার ওজন আছে, তার সিদ্ধান্তের গুরুত্ব আছে এবং তার উপস্থিতি সম্মান আদায় করে নেয়। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি কোথাও উপস্থিত আছেন, কিন্তু মানুষ আপনার উপস্থিতিকে যথেষ্ট মূল্য দিচ্ছে না? যেন আপনার কথার ওজন কম, আপনার মতামত কম মূল্যবান এবং আপনার উপস্থিতি বা অনুপস্থিতি কারো কাছেই কোনো গুরুত্ব বহন করে না। একটি সভা, পারিবারিক সমাবেশ বা বন্ধুত্বের কথা ভাবুন। আপনি যখন কথা বলেন, লোকেরা কি মনোযোগ দিয়ে শোনে? যদি না শোনে, তবে বুঝুন যে আপনার মূল্য যতটা হওয়া উচিত ততটা নয়। আর যতক্ষণ না একজন ব্যক্তি নিজের আত্মমর্যাদা বৃদ্ধি করে, ততক্ষণ পৃথিবী তার সাথে সেভাবেই আচরণ করে যেভাবে সে নিজেকে উপস্থাপন করে। আচার্য চাণক্য বলেছেন যে কেবল তারাই সমাজে সম্মান লাভ করে যারা নিজেদের গুণাবলীকে চিনতে পারে এবং সেগুলোকে শানিত করে। তাই আপনি যদি চান যে লোকেরা আপনার কথা শুনুক, আপনাকে সম্মান করুক এবং আপনার মূল্য দিক, তবে প্রথমে নিজের মূল্য বৃদ্ধি করা অপরিহার্য। এই ভিডিওতে আমরা চাণক্যের নীতি দ্বারা অনুপ্রাণিত 15টি শক্তিশালী উপায় শেয়ার করব, যা আপনার জীবনে আপনার মূল্য, প্রভাব এবং সম্মান বহুগুণে বাড়িয়ে দেবে। সুতরাং আপনিও যদি চান যে লোকেরা আপনার উপস্থিতি অনুভব করুক, যদি চান আপনার মতামতকে মূল্য দেওয়া হোক এবং আপনাকে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হোক, তবে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখান থেকেই আপনার মূল্যের প্রকৃত যাত্রা শুরু হবে। প্রথম পদ্ধতিটি হল কম কথা বলা, কারণ আপনার নীরবতাই আপনার শক্তি। বন্ধুগণ, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কথা বলেন, কিন্তু এমন মানুষ খুব কমই আছেন যারা শুনে এবং ভেবে চিন্তে কথা বলেন। আর এই পার্থক্যই নির্ধারণ করে দেয় সমাজে কার কথার কদর হবে আর কার হবে না। কম কথা বলা দুর্বলতার লক্ষণ নয়, বরং প্রজ্ঞার লক্ষণ। যে ব্যক্তি সব জায়গায় সব বিষয়ে কথা বলে, ধীরে ধীরে তার প্রভাব কমে যায়। কিন্তু যে ব্যক্তি কম কথা বলেন, তার প্রতিটি কথারই গুরুত্ব থাকে।
মানুষ মনোযোগ দিয়ে শোনে এবং তার জন্য অপেক্ষা করে। আচার্য চাণক্য বলেছেন, জ্ঞানী তিনি যিনি সঠিক সময় কথা বলেন এবং নীরব থেকে নিজের খ্যাতি বৃদ্ধি করেন। যারা কম কথা বলেন তারা সমাজে এক রহস্যময় ও প্রভাবশালী ভাবমূর্তি তৈরি করেন। কারণ যখন আপনি কম কথা বলেন তখন মানুষ আপনার প্রতিটি কথা সাবধানে বিবেচনা করে। তারা শোনে, তোমার কথাগুলো তাদের কাছে মূল্যবান মনে হয়। অন্যদিকে যে ব্যক্তি সারাক্ষণ কথা বলে সে তার কথার গুরুত্ব হারিয়ে ফেলে। কম কথা বলার মানে এই নয় যে আপনাকে চুপ থাকতে হবে, বরং শুধু প্রয়োজনীয় কথাই বলুন। যখন আপনার কথার সারবত্তা থাকে তখন মানুষ তা মনে রাখে। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনাকে নিজের সম্পর্কে বলতে বলে, তবে আপনাকে অগত্যা একটি দীর্ঘ গল্প বলতে হবে না, শুধু প্রয়োজনীয় কথাই বলুন। এতে অন্য ব্যক্তি অনুভব করবে যে আপনি বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী। প্রত্যেকের হৃদয়ের কোথাও না কোথাও ভয় থাকে এবং এই ভয়ের কারণে অনেকে অপমান সহ্য করার পরেও চুপ থাকে। তারা জেনেও কোনো প্রতিক্রিয়া দেখায় না এবং পরিস্থিতির সাথে আপোস করে। কিন্তু আপনি কি কখনো এর পরিণতির কথা ভেবে দেখেছেন? যখন একজন ব্যক্তি বারবার অপমান সহ্য করে তখন অন্য ব্যক্তি বিষয়টিকে হালকাভাবে নেয়। মানুষ এটাকে স্বাভাবিক বলে ধরে নিতে শুরু করে এবং অপমানে অভ্যস্ত হয়ে পড়ে। এভাবে একজন মানুষ ধীরে ধীরে সারা জীবন ধরে বারবার অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে বাধ্য হয় এবং এটি অন্যদের জন্য এক ধরনের বিনোদনে পরিণত হয়। এই কারণেই সঠিক সময়ে যথাযথ জবাব দেওয়া এত জরুরি। বন্ধুরা, আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে যদি কেউ আপনাকে বারবার অপমান করে তবে তারা ধীরে ধীরে আপনার দুর্বলতাগুলো চিনে ফেলে এবং আপনার জীবনে নিজেদেরকে একজন নির্ভরযোগ্য ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে ভাবতে শুরু করে। এমন ব্যক্তি আপনাকে বারবার অপমান করার চেষ্টা করবে এবং যখন তখন যেভাবে খুশি আপনাকে অপমান করার অভ্যাস করে তুলবে। মনে রাখবেন, অতীত আর আগের মতো থাকে না। যদি কেউ আপনাকে প্রকাশ্যে অপমান করে তবে আপনার আগের সম্মান ও মর্যাদা আর নিজে থেকে ফিরে আসবে না। মানুষ আপনাকে আর আগের মতো বিচক্ষণতার সাথে দেখে না এবং সমাজের ধারণাও ধীরে ধীরে বদলে যায়। তাই যে আপনাকে অপমান করে তাকে সঙ্গে সঙ্গে উপযুক্ত ও মানানসই জবাব দেওয়া অত্যন্ত জরুরি। সময়োচিত জবাব শুধু আপনার আত্মসম্মানই রক্ষা করে না, বরং অন্য ব্যক্তিকেও এটা বুঝতে সাহায্য করে যে আপনি দুর্বল নন এবং আপনাকে হালকাভাবে নেওয়াটা তাদের সবচেয়ে বড় ভুল হবে। আচার্য চাণক্য বলেন যে আঘাতের চেয়েও অপমানের স্বাদ বেশি তিক্ত, কারণ এটি ধীরে ধীরে একজন ব্যক্তির সমগ্র জীবনকে কঠিন ও বোঝাপূর্ণ করে তোলে। কখনো কখনো মানুষ আপনাকে অপমানিত করতে এবং আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে ইচ্ছেকৃতভাবে পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করে। আপনি যদি এই ধরনের লোকদের শুরুতেই না থামান তবে তারা এটিকে আপনার দুর্বলতা বলে ভুল করবে এবং আপনাকে আবার অপমান করতে থাকবে। সময়ের সাথে সাথে আপনি হয়তো একটি অপমান ভুলে যেতে পারেন, কিন্তু আপনার চারপাশের মানুষ তা হতে দেবে না। সুযোগ পেলেই তারা আপনাকে আপনার পুরনো ক্ষতের কথা মনে করিয়ে দেবে, আপনাকে খারাপ অনুভব করাতে এবং ভেতর থেকে দুর্বল করে দিতে চেষ্টা করবে। এই কারণে প্রতিটি অপমান উপেক্ষা করা সবসময় সঠিক পন্থা নয়। কিন্তু বন্ধুরা, অপেক্ষা করুন, আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করতে এত পরিশ্রম করি। তাই আচার্য চাণক্যের আশীর্বাদ পেতে আপনারা অন্তত ভিডিওটি লাইক করতে এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের জানান যে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। চলুন ভিডিওটি নিয়ে এগিয়ে যাই। কখনো কখনো নীরবতাকে সহনশীলতা হিসেবে নয়, বরং দুর্বলতা হিসেবে দেখা হয় এবং এটি শেষ পর্যন্ত আপনার আত্মসম্মানের সবচেয়ে বেশি ক্ষতি করে। বন্ধুরা, আচার্য চাণক্যের নীতিগুলি আমাদের কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সঠিক এবং কার্যকর উপায় শেখায়। আজ আমরা তার এমন একটি বিশেষ এবং গভীর নীতি শেয়ার করতে যাচ্ছি যা আপনার জীবনে একটি উল্লেখযোগ্য এবং ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমরা এগিয়ে যাওয়ার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, কারণ আমরা প্রায়শই পরে ভুলে যাই। ভালো লেগেছে? চলুন জেনে নেওয়া যাক চাণক্যের কোন নীতিটি এত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। চাণক্যের অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকর নীতি রয়েছে, কিন্তু আজ আমরা চাণক্যের প্রথম নীতি দিয়ে শুরু করছি, যারা আপনাকে অপমান করে তাদের কিভাবে নিয়ন্ত্রণ করবেন। প্রাচীনকালে একজন ব্যক্তিকে তার বয়স, জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে সম্মান করা হতো।
সমাজে বুদ্ধিমত্তা এবং চরিত্রকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো, কিন্তু আজকের সময় বদলে গেছে। সম্মানের মানদণ্ড পুরোপুরি পাল্টে গেছে। এখন সমাজ প্রায়শই তাদের চিন্তাভাবনা ও আচরণ নির্বিশেষে যাদের সবচেয়ে বেশি সম্পদ ও সামর্থ্য আছে তাদেরকেই শক্তিশালী, প্রভাবশালী এবং ক্ষমতাধর বলে মনে করে। এই পরিবর্তনটি অনেক সমস্যার মূলে পরিণত হয়েছে এবং আজকের দিনে সেগুলো বোঝা অত্যন্ত জরুরি। আচার্য চাণক্য বলেন যে এই পৃথিবীতে কেবল ধনসম্পদের অধিকারীদেরই বন্ধু, পরিবার এবং আত্মীয়স্বজন থাকে। একজন দরিদ্র ব্যক্তি যতই ভালো, সৎ এবং সংস্কৃতিবান হোক না কেন, সমাজ প্রায়শই তাদের ততটা মূল্য দেয় না। আজ পরিস্থিতি এমন হয়েছে যে কেবল ধনীরাই শ্রেষ্ঠ, শক্তিশালী এবং প্রভাবশালী বলে বিবেচিত হয়। যদি আপনার ধনসম্পদ, ক্ষমতা এবং প্রতিপত্তি থাকে, তবে যে লোকেরা একসময় আপনাকে অপমান করেছিল এখন তাদেরকেই আপনার চারপাশে দেখা যাবে। আপনাকে অপমান করার চেষ্টার জন্য তারা গোপনে অনুশোচনা করবে। সময়ের সাথে সাথে তারা তাদের ভুল বুঝতে পারবে, কিন্তু ততদিনে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। অতএব অপমানের সর্বোত্তম এবং সবচেয়ে কার্যকর জবাব হল এতটাই সফল হওয়া যে যারা আপনাকে অপমান করেছিল তারা আপনার প্রশংসা করতে বাধ্য হয়। যখন আপনি মহান উচ্চতায় পৌঁছান তখন যে লোকেরা একসময় আপনাকে ঘৃণা ও অপমান করত তারাই আপনাকে সম্মান করতে শুরু করে। ধন সম্পদ এবং অপমানের মধ্যে গভীর সম্পর্ক ব্যাখ্যা করে আচার্য চাণক্য বলেন যে যতক্ষণ আপনার ধন সম্পদ থাকবে ততক্ষণ সমগ্র বিশ্ব আপনার পাশে থাকবে। লোকেরা আপনাকে সম্মান করবে, আপনার আশেপাশে থাকবে, এমনকি আপনার শত্রুরাও আপনার সাথে আপোষ বা শান্তি স্থাপন করতে ইচ্ছুক থাকবে। একজন ধনী ব্যক্তির আত্মীয় স্বজনের পরিধি আপনিই বেড়ে যায় এবং সবাই তার সাথে যুক্ত হতে চায়। একজন ধনী ব্যক্তিকে সমাজে শ্রেষ্ঠ ও প্রভাবশালী বলে গণ্য করা হয়। তার কথা মনোযোগ দিয়ে শোনা হয়, তার মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং মানুষ তাকে সম্মান করে। অন্যদিকে একজন দরিদ্র ব্যক্তির সমাজে কোনো বিশেষ মর্যাদা থাকে না। কেউ তার সমস্যাকে গুরুত্ব দেয় না, তার কথা উপেক্ষা করা হয় এবং কখনো কখনো মানুষ তার পেছনে তাকে নিয়ে ঠাট্টাও করে। এই কারণেই চাণক্যের মতে সম্পদ কেবল একটি সুবিধাই নয়, বরং সম্মান ও নিরাপত্তার ভিত্তিও হয়ে ওঠে। আচার্য চাণক্য আরও বলেছেন যে একজন দরিদ্র ব্যক্তি জীবিত থেকেও মৃতের মতো। কেউ তার যত্ন নেয় না, কেউ তার কথা গুরুত্ব দিয়ে শোনে না এবং সমাজে তাকে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় না। তার উপস্থিতি সত্ত্বেও এমন ব্যক্তিকে এমনভাবে উপেক্ষা করা হয় যেন তার অস্তিত্বেরই কোনো মূল্য নেই। অতএব আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক, তবে নিজেকে এতটাই সক্ষম ও শক্তিশালী করে তুলুন যে তারা আপনাকে উপেক্ষা করার সাহসও করবে না। মনে রাখবেন, অপমানের সবচেয়ে বড় এবং কার্যকর জবাব হল সাফল্য। আচার্য চাণক্য বলেন যে ব্যক্তি নিজেকে শক্তিশালী করে এবং জ্ঞান, সম্পদ ও শক্তিতে উন্নতি লাভ করে, সে একদিন এমনকি যারা তাকে অপমান করে তাদেরও তাকে সম্মান করতে বাধ্য করবে। অতএব অপমানের সর্বোত্তম প্রতিশোধ লড়াই বা তর্ক নয়, বরং এমন সাফল্য যা কথা বলার প্রয়োজন দূর করে। যদি কেউ আপনাকে বারবার অপমান করে, তবে তাদের সাথে অকারণে লড়াই বা তর্ক করার কোনো প্রয়োজন নেই। এর পরিবর্তে আপনার উচিত আপনার সমস্ত শক্তি সঠিক দিকে চালিত করা এবং নিজেকে এতটাই সক্ষম, শক্তিশালী এবং সফল করে তোলা যে লোকেরা আজ আপনাকে অপমান করার চেষ্টা করছে ভবিষ্যতে তারাই আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। সম্পদ ও সম্মানের এই খেলা সম্পর্কে আচার্য চাণক্য বলেন যে অর্থের এত শক্তি যে সবকিছু জানার পরেও মানুষ একেই সাফল্যের চূড়ান্ত মাপকাঠি বলে মনে করে। আজকাল একজন ব্যক্তি ধনী হওয়ার সাথে সাথেই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং সমাজের সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে তার চারপাশে জড়ো হয় এবং এমনকি যারা আগে তাকে পাত্তা দিত না তারাও তাকে সম্মান দেখাতে শুরু করে। এই কারণেই চাণক্যের মতে নিজেকে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। অপমানের জবাবে মিটমাট করে নেওয়া হল সবচেয়ে নীরব কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া। অন্যদিকে দরিদ্ররা প্রায়শই বিশ্বের দ্বারা উপেক্ষিত হয়। তাদের উপস্থিতি প্রায়শই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় না। কিন্তু একটি কথা সর্বদা মনে রাখতে হবে, সম্পদ কখনো স্থায়ী নয়, সময়ের সাথে সাথে তা আসে এবং যায়। তা সত্ত্বেও সমাজের বেশিরভাগ মানুষ কেবল ধনীদেরই সম্মান ও মূল্য দেয়। অতএব আপনি যদি সত্যি সম্মানিত হতে চান, তবে নিজেকে সফল, সক্ষম এবং আত্মনির্ভরশীল করে তুলুন।
কেবল যখন আপনি নিজের পায়ে শক্তভাবে দাঁড়াবেন তখনই মানুষ আপনাকে সম্মান করবে। যারা আজ আপনাকে অপমান করছে তারা আগামীকাল এর জন্য অনুশোচনা করবে এবং তাদের আচরণের জন্য লজ্জিত হবে। যারা আপনাকে অপমান করে তাদের প্রতি এর চেয়ে শক্তিশালী জবাব আর কি হতে পারে? বন্ধুরা, সম্পদের এমন শক্তি যে যদিও সবাই জানে এটি স্থায়ী নয় এবং কারো কাছেই এটি চিরকাল থাকে না, তবুও মানুষ ধনীদের তাদের বন্ধু, ভাই এবং আত্মীয় বলে মনে করে। এই কারণেই আচার্য চাণক্য বলেন যে যারা সম্পদের অধিকারী তারা অন্যদের অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারে এবং সমাজে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে পারে। দ্বিতীয়ত, যারা অন্যদের অপমান করে তারা কেন নরকে যায়? আচার্য চাণক্য বলেন যে যেমন ফুলে সুগন্ধ থাকে, প্রদীপে তেল থাকে, শুকনো কাঠে আগুন থাকে, দুধে ঘি থাকে এবং আখে মিষ্টতা থাকে, তেমনি আত্মা এবং পরমাত্মা প্রতিটি জীবের মধ্যে বাস করেন। একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তির উচিত তার বিচার বুদ্ধি দ্বারা আত্মা এবং পরমাত্মাকে চেনার চেষ্টা করা। এই কারণে কারো কখনো অপমান করা উচিত নয়। যারা অন্যদের অপমান করে তারা পাপের অংশীদার হয়, কারণ পরমাত্মা প্রতিটি মানুষের মধ্যেই বাস করেন। এই সত্য জেনে যদি কেউ কাউকে অপমান করে তবে সে আসলে কোনো মানুষকে নয় বরং স্বয়ং পরমাত্মাকেই অপমান করে। চাণক্যের মতে যারা এই ধরনের কাজ করে তাদের গন্তব্য নরক। আচার্য চাণক্য বলেন যে দুর্গন্ধ কেবল পচা ফুল থেকেই আসে, কারণ প্রস্ফুটিত এবং তাজা ফুল সর্বদা সুগন্ধ ছড়ায়। যদি আমরা দুর্গন্ধযুক্ত পচা ফুলের কাছে যাই তবে আমরা সুগন্ধ নয় বরং দুর্গন্ধ পাব। একইভাবে যে ব্যক্তি বারবার অন্যদের অপমান করে তার মানসিকতা সংকীর্ণ এবং নেতিবাচক। এই সংকীর্ণ মানসিকতার কারণে এই ধরনের লোকেরা জীবনে কখনো প্রকৃত সাফল্য অর্জন করতে পারে না। তাদের আচরণই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। সুতরাং যারা অন্যদের অপমান ও লাঞ্ছিত করতে আনন্দ পায় তাদের থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। এমন মানুষ থেকে দূরে থাকাই আপনার শান্তি, সম্মান এবং মঙ্গলের সর্বোত্তম পথ। তৃতীয় নীতিটি হল নম্র আচরণের সাথে উত্তর দেওয়া। বন্ধুগণ, আমাদের প্রথমে মানুষের কথা দিয়ে তাদের বিচার করা উচিত এবং তাদের স্বভাব ও আচরণ বোঝার চেষ্টা করা উচিত। সুতরাং যদি কেউ আপনাকে অপমান করে তবে সঙ্গে সঙ্গে রাগে উত্তর দেওয়া কখনোই ঠিক নয়। এমন পরিস্থিতিতে আপনার শান্ত থাকা উচিত এবং একটি নম্র ও সংযত আচরণ অবলম্বন করা উচিত। এমনও হতে পারে যে আপনার শান্ত ভাব এবং ভালো আচরণ দেখে অন্য ব্যক্তিটি তার ভুল স্বীকার করে নেবে। এই কারণেই আচার্য চাণক্য বলেন যে চতুর্থ চাণক্য নীতিটি হল মানুষকে অপমান করার বিষয়ে। বন্ধুগণ, কখনো কখনো কিছু মানুষের কথা আমাদের তৎক্ষণাৎ চুপ করিয়ে দিতে পারে এবং অপমানিত বোধ করাতে পারে, কিন্তু কখনো কখনো সেই বিষয়গুলো সত্যি বুঝতে বছরের পর বছর লেগে যায়। কেবল সময়ের পরেই আমরা উপলব্ধি করি যে তারা যা বলেছিল তার মধ্যে কোথাও না কোথাও সত্য লুকিয়েছিল। সুতরাং বন্ধুগণ, আমাদের মন থেকে এমন মানুষদের অপমান করার চিন্তা সম্পূর্ণরূপে দূর করে দেওয়া উচিত। তাদের সাথে উচ্চস্বরে কথা বলা বা রাগান্বিতভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক নয়। প্রায়শই এই লোকেরা আমাদের কিছু শেখাতে, ব্যাখ্যা করতে এবং আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে এমন কথা বলার জন্য অপমান ব্যবহার করে। তাই এমন পরিস্থিতিতে আমাদের সংযম এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা উচিত। আচার্য চাণক্য বলেন যে যারা আমাদের অপমান করে তাদের উপর প্রতিশোধ নেওয়ার কথা কখনো ভাবা উচিত নয়। প্রতিশোধ নেওয়ার আগে নিজের নিরাপত্তা এবং ভবিষ্যতের কথা বিবেচনা করা উচিত। একজন জ্ঞানী ব্যক্তির এমন কৌশল অবলম্বন করা উচিত যা শত্রুকে পরাজিত করবে। কেউ তার ক্ষতি করতে পারে না। এটি করার জন্য প্রথমে নিজের ধন সম্পদ ও উপকরণকে শক্তিশালী করতে হবে, যাতে সেগুলি সব পরিস্থিতিতে সুরক্ষিত থাকে। চাণক্যের মতে আগে থেকেই এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রকৃত প্রজ্ঞা ও দূরদর্শিতার লক্ষণ। পঞ্চম নীতি: যদি কেউ আপনাকে বারবার অপমান করে তবে তাকে তার জায়গা দেখিয়ে দিন। আচার্য চাণক্য বলেন যে যে ব্যক্তি একবার অপমান সহ্য করে তাকে জ্ঞানী বলে মনে করা হয়। যে ব্যক্তি দুবার অপমান সহ্য করে তাকে মহান বলে মনে করা হয়, কিন্তু যে ব্যক্তি বারবার অপমান সহ্য করতে থাকে তাকে মূর্খ বলা হয়। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে স্পষ্টভাবে বলেছেন যে বারবার অপমান সহ্য করা মূর্খতার সবচেয়ে বড় লক্ষণ। সত্যিটা হল, যে ব্যক্তি আপনাকে অপমান করে সে আপনাকে দুর্দশাগ্রস্ত ও অসহায় দেখে আনন্দ পায়। সে আপনার অপমানকে তার বিনোদন বানিয়ে নেয় এবং এতে আনন্দ খুঁজে পায়।
এই ধরনের পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং নিজের পরিস্থিতি বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সংযমের সাথে দৃঢ় অবস্থান গ্রহণ করা আপনার মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করে, যাতে অন্য ব্যক্তিটি আপনাকে আর কখনো তুচ্ছ করার সাহস না করে। চাণক্যের নীতি অনুসারে নিজেকে কখনো পরিত্যাগ করা উচিত নয়। প্রতিকূল পরিস্থিতিতেও যদি আত্মসংযম বজায় রেখে বিচক্ষণতার সাথে কাজ করা যায়, তবে কোনো শত্রুই তোমার ক্ষতি করতে পারে না এবং তুমি কখনো গুরুতর সমস্যায় পড়ো না। নিজেকে হারিয়ে ফেললে পরিস্থিতি কেবল আরও খারাপ হয়। তাই পরিস্থিতি যাই হোক না কেন, নিজেকে কখনো পরিত্যাগ করো না। যখন তুমি আত্মসংযম এবং আত্মবিশ্বাস বজায় রাখো, তখন তুমি তোমার শত্রুকে বিভ্রান্ত করতে সফল হও। যে ব্যক্তি তোমাকে অপমান করে এবং তোমার দুঃখ দেখে আনন্দ পায়, সে চায় তুমি ভেঙে পড়ো। কিন্তু যখন তুমি শান্ত থাকো, তখন তাদের পরিকল্পনা আপনা আপনি ব্যর্থ হয়ে যায়। তাই বন্ধুরা, এই ধরনের লোকদের অপমান করার চিন্তা মন থেকে পুরোপুরি দূর করে দাও। তাদের সাথে উচ্চস্বরে কথা বলা বা রাগান্বিত প্রতিক্রিয়া দেখানোও ঠিক নয়। প্রায়শই এই লোকেরা আমাদের কিছু শেখাতে, বিষয় ব্যাখ্যা করতে এবং জীবন পরিবর্তনকারী পরিবর্তন আনতে অপমান ব্যবহার করে। এমন পরিস্থিতিতে আমাদের রাগের সাথে নয়, বরং বিচক্ষণতা এবং শ্রদ্ধার সাথে এগিয়ে যাওয়া উচিত। শ্রদ্ধা একজন ব্যক্তির সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মূল্যবান সম্পদ। সম্পদ সময়ের সাথে আসে এবং যায়। আজ আছে, কাল হয়তো নেই। কিন্তু একবার শ্রদ্ধা হারালে তা ফিরে পাওয়া খুব কঠিন। টাকা আবার উপার্জন করা যায়, কিন্তু হারানো সম্মান সহজে ফিরে পাওয়া যায় না। তাই নিজের আত্মসম্মান ও মর্যাদার সাথে কখনো আপোস করবেন না, কারণ সম্মান ছাড়া প্রতিটি সাফল্যই অসম্পূর্ণ মনে হয়। অপমানের জবাব সবসময় সাফল্য দিয়ে দিন। যদি কেউ আপনাকে উপহাস করে বা বারবার অপমান করে, তবে তাদের সাথে লড়াই বা তর্ক না করে আপনার কাজ, কঠোর পরিশ্রম এবং অর্জনের মাধ্যমে তাদের ভুল প্রমাণ করুন। যখন আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে, তখন কথার আর প্রয়োজন হবে না। আর যে লোকেরা আজ আপনাকে উপহাস করছে, কাল আপনাকে দেখলে তারা চুপ থাকতে বাধ্য হবে। তৃতীয়ত, নীরবে জবাব দিতে শিখুন। প্রতিটি অপমানের জবাব কথায় দেওয়ার প্রয়োজন নেই। কখনো কখনো কথা নয়, বরং আপনার শান্ত ভাব, স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণই অন্য ব্যক্তির প্রতি সবচেয়ে শক্তিশালী ও জোরালো প্রতিক্রিয়া হয়ে ওঠে। কিছু পরিস্থিতিতে নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, বরং প্রজ্ঞা এবং মানসিক শক্তির লক্ষণ। চতুর্থত, সময় সব হিসাব চুকিয়ে দেয়। যারা আজ আপনাকে অপমান করার চেষ্টা করছে, তারাই আগামীকাল আপনার সাফল্যে হাততালি দেবে। তাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু নিজের লক্ষ্যে অটল থাকুন এবং ধৈর্য ধরে রাখুন। পঞ্চমত, আপনার শক্তি সঠিক জায়গায় ব্যবহার করুন। অপমানের জবাব দিতে গিয়ে আপনার মূল্যবান শক্তি নষ্ট করবেন না। সেই শক্তিকে আপনার স্বপ্ন, লক্ষ্য এবং সাফল্য অর্জনে কাজে লাগান, কারণ শেষ পর্যন্ত এই জিনিসগুলোই প্রতিটি প্রশ্নের সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। ষষ্ঠত, নিজের মূল্য বুঝুন। নিজেকে গুরুত্ব দিন। আপনি যদি নিজেকে অবমূল্যায়ন করেন, তবে পৃথিবীও আপনাকে তুচ্ছ করে দেখবে। সর্বোপরি নিজেকে সম্মান করতে শিখুন। নিজের আত্মসম্মানকে চিনুন। কেবল তখনই অন্যরা আপনাকে সম্মান করবে। সপ্তম, আপনি সদয় কথার মাধ্যমে অন্যদের কদর করতে ও সম্মান জানাতে শিখবেন। এটা সহ্য করা যায়। যদি কেউ আপনাকে অপমান করে, তবে রাগ বা কঠোর কথার পরিবর্তে মিষ্টি স্বরে এবং শান্ত আচরণে জবাব দিন। প্রায়শই এই পদ্ধতিটি অন্য ব্যক্তিকে ভেতর থেকে বিব্রত করে এবং তাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে বাধ্য করে। নবম, আত্মনির্ভরশীল হন। কারো উপর নির্ভর করবেন না। যদি আপনাকে অপমান করা হয়, তবে নিজেকে এতটাই শক্তিশালী এবং সক্ষম করে তুলুন যে ভবিষ্যতে আর কেউ আপনাকে অপমান করার সাহস করবে না। আত্মনির্ভরশীলতা হল সেই শক্তি যা একজন ব্যক্তিকে সম্মান এবং আত্মবিশ্বাস উভয়ই দেয়। দশম, অপমানকে একটি চ্যালেঞ্জ হিসাবে নিন। যদি কেউ আপনাকে অপমান করে, তবে এটিকে আপনার দুর্বলতা হতে দেবেন না। এটিকে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন এবং এতটাই সক্ষম হয়ে উঠুন যে লোকেরা একসময় আপনাকে ছোট করত, তারাই একদিন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একাদশ, কথায় নয়, কাজে জবাব দিন। কিছু লোক কথা দিয়ে আক্রমণ করে এবং অন্য ব্যক্তিকে ছোট করার চেষ্টা করে, কিন্তু একজন সত্যিকারের যোদ্ধা কখনো কথায় জড়িয়ে পড়ে না। সে তার কাজ, কঠোর পরিশ্রম এবং সাফল্যের মাধ্যমে এমনভাবে জবাব দেয় যা অনেক কিছু বলে দেয়। দ্বাদশ, যারা আপনাকে অপমান করে তাদের উপেক্ষা করতে শিখুন।
কিছু মানুষের কাজই হলো অন্যদের ছোট করা এবং বিদ্রূপ করা। এই ধরনের মানুষেরা নিজেরা ভেতর থেকে শূন্য। তাদের কথা উপেক্ষা করুন এবং তাদের যেখানে আছে সেখানেই থাকতে দিন, কারণ তাদের গুরুত্ব দেওয়াটাই তাদের জন্য সবচেয়ে বড় বিজয় হয়ে দাঁড়ায়। ত্রয়োদশ, সর্বদা সংযমের সাথে অপমানের জবাব দিন। রাগের মাথায় কখনো কোনো হঠকারী পদক্ষেপ নেবেন না। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রায়শই পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। সংযম বজায় রাখুন, শান্ত থাকুন এবং ভেবে চিন্তে প্রতিক্রিয়া জানান, যাতে পরিস্থিতি উল্টো দিকে মোড় না নেয়। 14তম, প্রতিশোধ নেওয়ার পরিবর্তে সামনে এগিয়ে যান। যদি কেউ আপনাকে অপমান করে, তবে প্রতিশোধ নিতে গিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। তাদের সাথে বিতর্কে না গিয়ে নিজেকে এতটাই উন্নত করুন যে তারা আপনার স্তরে আসতে বাধ্য হয়। সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে শান্তিপূর্ণ এবং শক্তিশালী কাজ। 16তম, অপমানকারীকে তার ভুল বুঝতে দিন। যদি কেউ আপনাকে বারবার অপমান করে, তবে প্রতিবারই তার জবাব দেওয়ার প্রয়োজন নেই। কখনো কখনো এমন একটি পরিস্থিতি তৈরি করুন যাতে অন্য ব্যক্তিটি বুঝতে পারে যে তাকে উপেক্ষা করাই সর্বোত্তম প্রতিক্রিয়া। এটাই সবচেয়ে কার্যকর পন্থা। 17তম, শক্তিশালী হন, কিন্তু অহংকারী হবেন না। ক্ষমতা, সাফল্য বা স্বীকৃতি পেলে তার অপব্যবহার করবেন না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই প্রকৃত প্রজ্ঞা নিহিত, কারণ অহংকার প্রায়শই মানুষের পতনের কারণ হয়। 18, কুকুরের মতো সবকিছুর জবাব দেওয়ার প্রয়োজন নেই। 19তম, নিজেকে উন্নত করতে থাকুন। অপমানকে মনে নেবেন না, বরং সেগুলোকে আপনার শক্তি ও অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করুন। নিজেকে এতদূর এগিয়ে নিয়ে যান যে যারা একসময় আপনাকে ছোট করত, একদিন তাদেরই আপনার সমর্থনে দাঁড়াতে দেখা যাবে। 22টি বিজয় তারাই অর্জন করে যারা নিজেদের উপর বিশ্বাস রাখে। যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন, কেবল তখনই পৃথিবী আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। আপনার প্রকৃত শক্তিকে চিনুন, আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করুন এবং প্রতিটি অপমানকে আপনার পথের বাধা না হয়ে বরং আপনার পায়ের তলার একটি সোপান হতে দিন, যা আপনাকে আরও উচ্চতায় নিয়ে যাবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা শিখলেন যে অপমানের প্রকৃত জবাব রাগ বা প্রতিশোধ নয়, বরং আত্মসংযম, প্রজ্ঞা এবং সাফল্য। কেবলমাত্র একজন আত্মবিশ্বাসী ব্যক্তি প্রতিটি অপমানকে তার জীবনের সোপানে পরিণত করতে পারে। মনে রাখবেন, পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা নিজেদের মূল্য বোঝে। কিন্তু বন্ধুরা, আমরা ভিডিওটি নিয়ে এগিয়ে যাওয়ার আগে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। যে ব্যক্তি সব জায়গায় সব বিষয়ে কথা বলে, তার কথার প্রভাব ধীরে ধীরে কমে যায়, কিন্তু যে ব্যক্তি কম কথা বলে, তার কথার গুরুত্ব থাকে। লোকেরা মনোযোগ দিয়ে শোনে এবং তার জন্য অপেক্ষা করে। আচার্য চাণক্য বলেছেন, জ্ঞানী ব্যক্তি তিনি যিনি সঠিক সময়ে কথা বলেন এবং নীরব থেকে নিজের খ্যাতি বৃদ্ধি করেন। যারা কম কথা বলেন, তারা সমাজে একটি রহস্যময় এবং প্রভাবশালী ভাবমূর্তি তৈরি করেন। কারণ আপনি যখন কম কথা বলেন, তখন লোকেরা আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে। আপনার কথা তাদের চোখে মূল্যবান ডলারের মতো মনে হয়। অন্যদিকে যে ব্যক্তি সারাক্ষণ কথা বলে, তার কথার তাৎপর্য কমে যায়। কম কথা বলার মানে এই নয় যে আপনাকে চুপ থাকতে হবে, বরং শুধু প্রয়োজনীয় কথাই বলুন। আপনার কথা যখন সারগর্ভ হয়, তখন মানুষ তা মনে রাখে। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনাকে নিজের সম্পর্কে বলতে বলে, তবে আপনাকে দীর্ঘ গল্প বলার কোনো প্রয়োজন নেই। শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন। এতে অপর ব্যক্তি নিজেকে বুদ্ধিমান, আত্মবিশ্বাসী অনুভব করবে এবং সংক্ষেপে কথা বলতে শিখবে। মনে রাখবেন, যারা খুব বেশি কথা বলে, তারা অন্যদের কথা বলার সুযোগ দেয় না, কিন্তু যারা কম কথা বলে, তারা অন্যদের ভাবার সুযোগ দেয়। এ কারণেই প্রত্যেক সফল ব্যক্তি, তিনি নেতা, ব্যবসায়ী বা চিন্তাবিদ যাই হন না কেন, কথা বলার আগে ভাবেন। আর যখন তারা কথা বলেনও, পরিমিত শব্দে কম কথা বলা আপনার মূল্য বাড়িয়ে দেয়, কারণ এটি আপনাকে সংযম শেখায়। আপনার শান্ত ও নিয়ন্ত্রিত বাচনভঙ্গি মানুষকে আকর্ষণ করে। তারা আপনার কথায় অর্থ খুঁজে পায় এবং এটাই আপনাকে ভিড়ের মধ্যে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাই বন্ধুরা, যদি আপনারা চান মানুষ আপনাদের কথা শুনুক, সম্মান করুক এবং আপনাদের উপস্থিতি অনুভব করুক, তবে যেখানে সেখানে কথা না বলে সঠিক সময়ে কথা বলতে শিখুন। কারণ মনে রাখবেন, জ্ঞানী তিনি নন যিনি সব বিষয়ে কথা বলেন, বরং তিনিই জ্ঞানী যিনি তখনই কথা বলেন যখন তার কথার সবচেয়ে বেশি প্রভাব পড়ে। আরেকটি উপায় হল নিজেকে সম্মান করতে শেখা। আত্মসম্মানই মূল্যের ভিত্তি। বন্ধুরা, সৈন্যকে বলেন যে ব্যক্তি নিজেকে সম্মান করে না, জগতও তাকে সম্মান করে না।
এটা একদম সত্যি। আপনি যদি সমাজে মূল্য অর্জন করতে চান যে লোকেরা আপনার কথার কদর করুক, তাহলে প্রথমে আপনাকে নিজেকে সম্মান করতে শিখতে হবে। ভেবে দেখুন, আপনি যদি নিজের মধ্যে দোষ খুঁজে বেড়ান এবং নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করেন, তাহলে অন্যরা কিভাবে বিশ্বাস করবে যে আপনি কোনো সম্মান পাওয়ার যোগ্য? যতক্ষণ না আপনি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবেন, জগৎ আপনাকে গুরুত্ব দেবে না। তাই আজ থেকে নিজেকে ছোট করে দেখবেন না। ছোট বা বড়, প্রতিটি কাজকে মূল্য দিতে শুরু করুন। আপনার ভুলগুলোকে শাস্তি হিসেবে নয়, শিক্ষা হিসেবে বিবেচনা করুন। নিজের সাথে এমনভাবে কথা বলুন যেমনভাবে আপনি একজন প্রিয় বন্ধুর সাথে কথা বলেন, ভালোবাসার সাথে, বিশ্বাসের সাথে। মনে রাখবেন, আপনার মূল্য তখনই শুরু হয় যখন আপনি নিজেকে মূল্য দেন। নিজেকে নিকৃষ্ট ভাবা বন্ধ করুন, কারণ আপনি যদি নিজেকে সম্মান না করেন, জগৎ শীঘ্রই আপনাকে উপেক্ষা করবে। সুতরাং প্রথম পদক্ষেপ হল নিজেকে সম্মান করতে শেখা। নিজেকে মূল্য দিন, কারণ সেটাই আপনার প্রকৃত মূল্যের সূচনা। তৃতীয়ত, না বলতে শিখুন। সবকিছুতে হ্যাঁ বলা আপনার মূল্য কমিয়ে দেয়। আচার্য চাণক্য বলেন যে ব্যক্তি সবাইকে খুশি করার চেষ্টা করে, জগৎ তাকে কখনো সম্মান করে না। আর এখানেই আমাদের না বলার শিল্প শিখতে হবে। বন্ধুরা, প্রায়শই অন্যদের খুশি রাখার জন্য আমরা সব কিছুতে হ্যাঁ বলি। সেটা আমাদের জন্য সঠিক হোক বা না হোক, কিন্তু সত্যিটা হলো, সব জায়গায় হ্যাঁ বলা আপনাকে নম্র নয়, বরং দুর্বল হিসেবে দেখায়। লোকেরা আপনাকে ব্যবহার করতে শুরু করে, কারণ তারা জানে যে আপনি না বলবেন না। মনে রাখবেন, না বলা আত্মসম্মানের প্রতীক, ঔদ্ধত্যের নয়। যখন আপনি আপনার সীমাবদ্ধতা বোঝেন এবং সময় এলে না বলতে শেখেন, তখন লোকেরা আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। তারা জানে যে আপনি আপনার সিদ্ধান্তের কর্তা। কেউ আপনার কাজ নির্দেশ করতে পারে না। শুরুতে না বলা কঠিন মনে হয়, কারণ আমরা অপমানিত হওয়ার বা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় পাই। কিন্তু বাস্তবতা হলো, যে সম্পর্কগুলো শুধুমাত্র আপনার হ্যাঁয়ের উপর নির্ভর করে, সেগুলো প্রকৃত সম্পর্ক নয়। তাই আজ থেকে অন্যদের খুশি করার জন্য নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করুন। যখন কোনো কিছু আপনার মূল্যবোধ, সময় বা সীমার বিরুদ্ধে যায়, তখন দ্বিধা ছাড়াই না বলুন। কারণ কেবল সেই ব্যক্তি তার মূল্যবোধ, আত্মসম্মান এবং সীমা বজায় রাখে যে না বলতে জানে। এবং মনে রাখবেন, সারাক্ষণ হ্যাঁ বলা আপনাকে দুর্বল করে তুলতে পারে, ভালো মানুষ হিসেবে নয়। কিন্তু সঠিক সময়ে না বলা আপনাকে শক্তিশালী এবং সম্মানিত করে তোলে। চতুর্থ উপায়, কারো নিন্দা করবেন না। অন্যকে ছোট করে আপনি নিজেকে উন্নত করতে পারবেন না। আচার্য চাণক্য বলেন যে ব্যক্তি যে অন্যের নিন্দা করে, তার সম্মান কখনো স্থায়ী হয় না। এবং এই কথাটি আজও সত্যি। বন্ধুরা, আপনারা যদি সমাজে নিজেদের মূল্য বাড়াতে চান, তবে কখনো কারো নিন্দা করবেন না। কারণ যখন আপনি কারো নিন্দা করেন, তখন আপনি অন্য ব্যক্তিকে নয়, বরং নিজেকেই ছোট করেন। যারা আপনার কথা শোনে, তারা ভাবতে শুরু করে যে আপনি যদি অন্য কারো সম্পর্কে এত নেতিবাচক কথা বলতে পারেন, তবে সম্ভবত তাদের সম্পর্কেও একই কথা বলবেন। আর সেখান থেকেই আপনার ভাবমূর্তির অবনতি শুরু হয়। অন্যের নিন্দা করা এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে আপনার পরিচয়কে দুর্বল করে দেয়। মানুষ আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দেয়। তারা আপনার কথাকে গুরুত্ব দেয় না এবং আপনার সামাজিক সম্মান কমতে শুরু করে। মনে রাখবেন, মহান ব্যক্তিরা অন্যের নিন্দা করেন না, তারা নিজেদের উন্নত করতে ব্যস্ত থাকেন। যখন আপনি নিজের দুর্বলতার দিকে নয়, বরং নিজের শক্তির দিকে মনোযোগ দেবেন, তখনই আপনার মূল্য সত্যিকার অর্থে বাড়বে। এমনকি যদি আপনি কারো মধ্যে কোনো ত্রুটিও দেখেন, তবে তার সমালোচনা না করে তার কাছ থেকে শিখুন যে আপনাকে তার মতো হতে হবে না। এটাই একজন জ্ঞানী ব্যক্তির চিহ্ন। তাই বন্ধুরা, আপনারা যদি চান যে মানুষ আপনাদের সম্মান করুক এবং আপনাদের কথার মূল্য দিক, তবে আজই একটি সংকল্প করুন, কখনো কারো নিন্দা করবেন না। কারণ কেবল সেই ব্যক্তিই সত্যিকার অর্থে উন্নতি করে যে অন্যকে নিচে নামানোর চেষ্টা করে না। পঞ্চম, তাড়াহুড়ো করে উত্তর দেবেন না। ভেবেচিন্তে কথা বলা প্রজ্ঞার লক্ষণ। আচার্য চাণক্য বলেন যে হাজারবার বলা কথার চেয়ে ভেবেচিন্তে বলা একটি কথা বেশি কার্যকর। বন্ধুরা, যদি কেউ আপনাকে কোনো প্রশ্ন করে বা আপনার মতামত জানতে চায়, সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কারণ তাড়াহুড়ো করে দেওয়া উত্তর প্রায়শই ভুল বা অসম্পূর্ণ হতে পারে। যখন আপনি না ভেবে উত্তর দেন, তখন লোকেরা আপনাকে হালকাভাবে নিতে চায়। কিন্তু যখন আপনি উত্তর দেওয়ার আগে একটু থেমে ভাবেন, তখন আপনার কথায় গভীরতা প্রকাশ পায় এবং লোকেরা আপনার মতামতকে গুরুত্ব দিতে শুরু করে। তাই পরের বার যখন কেউ আপনাকে কিছু জিজ্ঞাসা করবে, সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে একটু থামুন,
বিষয়টি ভালোভাবে বুঝুন, কয়েক সেকেন্ড ভাবুন এবং তারপর একটি স্পষ্ট ও সঠিক উত্তর দিন। এটি করলে লোকেরা আপনাকে জ্ঞানী এবং বিশ্বাসযোগ্য বলে মনে করবে। মনে রাখবেন, তাড়াহুড়ো করে দেওয়া উত্তরের চেয়ে ভেবেচিন্তে দেওয়া উত্তর সর্বদা ভালো। যখন আপনি সবকিছু নিয়ে থেমে ভাবেন, তখন আপনার সম্মান এবং মূল্য আপনা আপনি বেড়ে যায়। ষষ্ঠ, নিজের কাজে মনোযোগ দিন। নিজের কাজে মনোযোগ দেওয়াই আপনার প্রকৃত পরিচয় প্রতিষ্ঠা করে। আচার্য চাণক্য বলেন যে, যে ব্যক্তি নিজের কাজে সৎ, সময়ের সাথে সাথে তার মূল্য আপনা আপনিই বেড়ে যায়। বন্ধুরা, যদি আপনারা আপনাদের সামাজিক মূল্য বাড়াতে চান, তবে নিজের কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। আজকের বিশ্বে বেশিরভাগ মানুষ অন্যের জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তারা নিজেদের কাজে মনোযোগ দিতে পারে না। কিন্তু কেবল সেই ব্যক্তিই উন্নতি করে যে নিজের কাজের উন্নতির জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করে। তারা অন্যদের চোখে একটি উদাহরণ হয়ে ওঠে। যখন আপনি সম্পূর্ণ নিষ্ঠা এবং দায়িত্বের সাথে আপনার কাজ করেন, তখন লোকেরা আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। আপনি কেবল একজন সাধারণ ব্যক্তি হিসেবে নয়, বরং একজন পরিশ্রমী এবং বিশ্বাস্ত ব্যক্তি হিসেবে পরিচিত হন। মনে রাখবেন, আপনার কাজই আপনার আসল পরিচয়। লোকেরা দেখে আপনি কি করেন, আপনি কি বলেন তা নয়। তাই অন্যরা কি বলে বা তুলনা করে সময় নষ্ট না করে প্রতিদিন একটু একটু করে নিজের কাজের উন্নতিতে মনোযোগ দিন। কারণ যখন আপনি আপনার কাজে মনোযোগ দেন, তখন সাফল্য আপনা আপনি আপনার পিছু নেয় এবং আপনার মূল্য আপনা আপনি বেড়ে যায়। সপ্তম পদ্ধতি হল পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। আপনার বাহ্যিক রূপই আপনার প্রথম পরিচয়। আচার্য চাণক্য বলেন যে, পোশাক মানুষের পরিচয় প্রকাশ করে না, কিন্তু তার স্বভাব প্রকাশ করে। বন্ধুরা, যদি আপনারা সমাজে একটি ভালো ভাবমূর্তি তৈরি করতে চান, তবে প্রথমে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন সেদিকে মনোযোগ দিন। আপনার বাহ্যিক রূপই কোনো কথা না বলে আপনার পরিচয় তুলে ধরে। যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরেন, তখন মানুষ শুধু আপনাকে দেখেই একটি ইতিবাচক ধারণা পায়। তারা মনে করে যে আপনি একজন স্থির, বুদ্ধিমান এবং দায়িত্বশীল ব্যক্তি। এর মানে এই নয় যে আপনাকে খুব দামি বা ব্র্যান্ডেড পোশাক পরতে হবে। মূল কথা হলো, আপনার পোশাক যেন পরিষ্কার, ইস্ত্রি করা এবং পরিপাটি হয়। এই ছোট অভ্যাসটি আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করতে পারে। এটি আপনার বাহ্যিক রূপকে আরও সুন্দর করে তোলে এবং মানুষকে আকর্ষণ করে। মনে রাখবেন, মানুষ প্রথমে আপনাকে দেখে, তারপর আপনার কথা শোনে। যদি আপনার প্রথম ছাপ ইতিবাচক হয়, তবে আপনার সামনের ব্যক্তি আপনাকে গুরুত্ব সহকারে নেবে এবং আপনি যা বলতে চান তা মনোযোগ সহকারে শুনবে। তাই বন্ধুরা, আজ থেকেই একটি ছোট অভ্যাস শুরু করুন। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন, নিজেকে পরিপাটি রাখুন। কারণ যখন আপনি আপনার বাহ্যিক রূপের মাধ্যমে নিজেকে সম্মান করেন, তখন পৃথিবীও আপনাকে একইভাবে দেখে। অষ্টম উপায়, সর্বদা বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন, কারণ একটি ভুল পদক্ষেপ আপনার সম্পূর্ণ ভাবমূর্তি বদলে দিতে পারে। বন্ধুরা, জীবনে প্রতিদিন আমাদের ছোট বড় নানা সিদ্ধান্ত নিতে হয়, কখনো সম্পর্ক নিয়ে, কখনো কর্মজীবন নিয়ে, আবার কখনো আমাদের নিজেদের পরিচয় নিয়ে। কিন্তু পার্থক্যটা হলো, আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছি নাকি তাড়াহুড়ো করে। কারণ তাড়াহুড়োর সিদ্ধান্ত শুধু ভুলের দিকেই নিয়ে যায় না, বরং আমাদের মূল্য, বিশ্বাসযোগ্যতা এবং ভাবমূর্তিকেও প্রভাবিত করে। আচার্য চাণক্য বলেছেন যে, যে ব্যক্তি না ভেবে পদক্ষেপ নেয়, সে অবশ্যই তার জন্য অনুশোচনা করবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার প্রতিটি দিক, তার পরিণতি, তার প্রভাব এবং এর সাথে জড়িত দায়িত্বগুলো সাবধানে খতিয়ে দেখার মধ্যেই প্রজ্ঞা নিহিত। কারণ সঠিক সিদ্ধান্ত আপনার ব্যক্তিত্বের গভীরতাকেই প্রতিফলিত করে। পৃথিবী তাদেরই সম্মান করে যারা স্থির মস্তিষ্কে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। যখন আপনি সঠিক সিদ্ধান্ত নেন, তখন মানুষ আপনাকে পরিণত এবং বিশ্বাসযোগ্য বলে মনে করে। আর যাকে বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়, তার মূল্য আপনা আপনিই বেড়ে যায়। যারা ছোটখাটো সবকিছু না ভেবেই সিদ্ধান্ত নেয়, কখনো প্রভাবে, কখনো রাগে, কখনো ভয়ে, তাদের ভাবমূর্তি নড়বড়ে ও দুর্বল হয়ে পড়ে। মনে রাখবেন, সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামা দুর্বলতা নয়, বরং প্রজ্ঞা। যখন আপনি ভাবার জন্য সময় নেন, আপনার চিন্তাভাবনা পরিণত হয় এবং সেই পরিপক্কতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাই যদি নিজের মূল্য বাড়াতে চান, তবে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন। মানুষ আপনার সিদ্ধান্তের মাধ্যমেই আপনার ব্যক্তিত্বকে চেনে। আর যখন আপনার সিদ্ধান্তগুলো নির্ভুল, বিচক্ষণ এবং দৃঢ় হয়, তখন সমাজ আপনাকে আপনা আপনিই একজন শক্তিশালী ও সম্মানিত ব্যক্তি হিসাবে দেখবে। কারণ মনে রাখবেন, জ্ঞানী সে নয় যে দ্রুত সিদ্ধান্ত নেয়, বরং সেই জ্ঞানী যে সঠিক সিদ্ধান্ত নেয়। নবম পদ্ধতি, তর্ক কমিয়ে দিন।
আপনার শান্ত স্বভাবের মাধ্যমে নিজের মূল্য বৃদ্ধি করুন। বন্ধুরা, অনেকেই মনে করেন যে তর্কে জেতা মানে নিজের বুদ্ধিমত্তা প্রমাণ করা, কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো। একজন মানুষের মূল্য তর্কে জেতার মাধ্যমে বাড়ে না, বরং সংযম বজায় রাখার মাধ্যমে বাড়ে। যখন আপনি অতিরিক্ত তর্ক করতে শুরু করেন, তখন লোকেরা আপনাকে জ্ঞানী না ভেবে একগুঁয়ে এবং অস্থির ভাবতে শুরু করে। চাণক্য বলেছেন যে যেখানে যুক্তির সীমা ছাড়িয়ে যায়, সেখানে নীরবতাই সর্বোত্তম উত্তর। কারণ তর্কে আপনি অন্য ব্যক্তিকে পরাজিত করার চেষ্টা করেন, এবং এই প্রক্রিয়ায় আপনার রাগ, আপনার কথা বলার ধরন এবং আপনার ভাবমূর্তি সবই দুর্বল হয়ে পড়ে। একজন তর্ককারী ধীরে ধীরে তার মানসিক শান্তি হারান, এবং যখন শান্তি হারিয়ে যায়, তখন তার চিন্তা করার ক্ষমতাও কমে যায়। মনে রাখবেন, জ্ঞানী ব্যক্তি তিনিই যিনি তার শক্তি সঠিক পথে ব্যয় করেন। সবকিছু নিয়ে তর্ক করা আপনার ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। লোকেরা আপনাকে বোঝার পরিবর্তে এড়িয়ে চলতে শুরু করে। তাই পরের বার যখন কেউ আপনার সাথে ঝামেলা করার চেষ্টা করবে, হাসুন এবং চুপ থাকুন, কারণ একজন শান্ত মানুষ কথার মাধ্যমে নয়, চিন্তার মাধ্যমে উত্তর দেয়। যে ব্যক্তি নীরব থাকতে এবং সঠিক সময়ে কথা বলতে জানেন, তার কথায় গভীরতা থাকে এবং লোকেরা তাকে শ্রদ্ধার সাথে শোনে। তাই আপনি যদি সমাজে আপনার মূল্য বাড়াতে চান, তবে সংযম অনুশীলন করুন, বিতর্ক নয়। আপনার শান্তি আপনার সবচেয়ে বড় প্রভাব, এবং আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি। সঠিক পথ হল আপনার জ্ঞান বৃদ্ধি করা। একজন জ্ঞানী ব্যক্তির মূল্য আপনা আপনিই বেড়ে যায়। আচার্য চাণক্য বলেন যে জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ, যা কেউ চুরি করতে পারে না। বন্ধুরা, আপনারা যদি সমাজে নিজেদের মূল্য বাড়াতে চান, তবে প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই পৃথিবীতে কেবল তারাই উন্নতি করে যারা শেখা কখনো থামায় না। আপনি যদি ক্রমাগত নতুন জিনিস, নতুন দক্ষতা এবং নতুন অভিজ্ঞতা অর্জন করেন, তবে লোকেরা আপনার কথার কদর করবে। তারা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার মতামতকে গুরুত্ব দেবে। কল্পনা করুন, যখন একটি দলের সবাই চুপ থাকে এবং আপনি কোনো বিষয়ে বুদ্ধিমত্তার সাথে কথা বলেন, তখন সবার মনোযোগ আপনার দিকে ঘুরে যায়। কেন? কারণ জ্ঞান একজন ব্যক্তিকে আকর্ষণীয় এবং প্রভাবশালী করে তোলে। আপনার জ্ঞান বাড়াতে বই পড়ুন, পডকাস্ট শুনুন, সফল ব্যক্তিদের কাছ থেকে শিখুন এবং প্রয়োজনে নিজের ভুল থেকেও শিখুন। প্রতিটি নতুন অভিজ্ঞতা আপনার মূল্য বাড়িয়ে দেয়। মনে রাখবেন, সময়ের সাথে সাথে যে ব্যক্তি ক্রমাগত তার জ্ঞানকে উন্নত করে, সে অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে ওঠে। আর যখন লোকেরা আপনার কাছ থেকে শিখতে শুরু করে, তখন বুঝবেন যে আপনার মূল্য বেড়ে গেছে। তাই বন্ধুরা, আজ থেকেই একটি নতুন অভ্যাস শুরু করুন। প্রতিদিন নতুন কিছু শিখুন, কারণ আপনার জ্ঞান বাড়ার সাথে সাথে আপনার স্বীকৃতি এবং মূল্যও বাড়বে। 11তম পদ্ধতি, শোনার অভ্যাস করে তুলুন, কারণ যে বোঝে সে সর্বদা সম্মানিত হয়। বন্ধুরা, আজ থেকের বিশ্বে সবাই কথা বলতে চায়, নিজের মতামত প্রকাশ করতে, নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে এবং নিজের যুক্তি প্রমাণ করতে চায়, কিন্তু খুব কম লোকই শুনতে জানে। আর এটাই একজন সাধারণ মানুষ এবং একজন প্রভাবশালী ব্যক্তির মধ্যে পার্থক্য। যে ব্যক্তি মনোযোগ দিয়ে শোনে, সে শুধু কথা শোনে না, তারা অন্য ব্যক্তির অনুভূতি, দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতাও বোঝেন। আচার্য চাণক্য বলেছেন যে কেবল তিনিই প্রকৃত জ্ঞানী যিনি শোনার শিল্প জানেন। কারণ শোনা কেবল কান দিয়ে করা হয় না, বরং মনোযোগ দিয়ে করা হয়। যখন আপনি মনোযোগ সহকারে শোনেন, তখন আপনি তাদের মনকে সম্মান করেন, এবং এই সম্মান আপনার মূল্য বাড়িয়ে দেয়। মানুষ এমন কারো সাথে সংযোগ স্থাপন করতে পছন্দ করে যিনি তাদের বোঝেন, এমন কারো সাথে নয় যিনি কেবল নিজের সম্পর্কে কথা বলেন। প্রায়শই আমরা না শুনেই প্রতিক্রিয়া জানাই, তবে একজন জ্ঞানী ব্যক্তি প্রথমে বোঝেন, তারপর প্রতিক্রিয়া জানান। এই কারণেই শোনার অভ্যাস আছে এমন ব্যক্তিরা আরও ভালো সম্পর্ক গড়ে তোলেন, গভীর কথোপকথন করেন এবং জীবনে এগিয়ে যান। মনে রাখবেন, প্রতিটি কথোপকথনেই শেখার একটি সুযোগ, কিন্তু আপনি যদি কেবল কথাই বলেন, তাহলে শেখাটা কথা থেকে আসবে। যখন আপনি অন্যদের কথা শোনেন, তখন আপনি নতুন চিন্তাভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন সম্ভাবনার সাথে সংযোগ স্থাপন করেন। এটি আপনার বোঝাপড়া, ধৈর্য এবং সহানুভূতি বাড়িয়ে দেয়। একজন বোঝাপড়া সম্পন্ন এবং সহানুভূতিশীল ব্যক্তি সমাজে স্বয়ংক্রিয়ভাবে মূল্য অর্জন করেন। সুতরাং আপনি যদি চান যে লোকেরা আপনাকে পছন্দ করুক, বিশ্বাস করুক এবং আপনার কথার মূল্য দিক, তাহলে শোনা শুরু করুন।
বক্তা মনোযোগ আকর্ষণ করে, কিন্তু শ্রোতা হৃদয় জয় করে। পদ্ধতি 12, নিজের প্রশংসা করবেন না। প্রকৃত প্রশংসা অন্যের মুখে শুনলে সবসময় বেশি ভালো লাগে। আচার্য চাণক্য বলেন যে ব্যক্তিকে নিজের যোগ্যতার ব্যাখ্যা দিতে হয় সে অন্যের চোখে ছোট হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি সমাজে নিজেদের মূল্য বাড়াতে চান তবে প্রথমে নিজের প্রশংসা করা বন্ধ করুন। যখন আপনি নিজের প্রশংসা করতে শুরু করেন, বলেন আমি এটা করেছি, আমি খুব ভালো, আমিই শ্রেষ্ঠ, তখন লোকেরা আপনার কথাকে গুরুত্ব দেয় না, বরং তারা মনে করে যে আপনি লোক দেখানো বা নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। এটি ধীরে ধীরে আপনার ভাবমূর্তি দুর্বল করে দেয়। মনে রাখবেন, প্রকৃত প্রতিভার জন্য কথা বলার প্রয়োজন হয় না, লোকেরা নিজেরাই তা চিনতে পারে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং মন থেকে ভালো কাজ করেন, তবে লোকেরা আপনি আপনার প্রশংসা করবে এবং সেই প্রশংসাই আপনাকে প্রকৃত সম্মান এনে দেবে। নিজের প্রশংসা করার পরিবর্তে আপনার কাজকেই কথা বলতে দিন, কারণ যখন আপনার কাজই কথা বলবে তখন আপনার আর কথা বলার প্রয়োজন হবে না। তাই বন্ধুরা, আজ থেকেই সিদ্ধান্ত নিন যে নিজের প্রশংসা করার পরিবর্তে এমন কাজ করুন যা লোকেদের আপনার প্রশংসা করতে বাধ্য করবে। এটি আপনার প্রকৃত মূল্য বৃদ্ধি করবে এবং আপনার পরিচয়কে শক্তিশালী করবে। 13তম পদ্ধতি, কারো জন্য অতিরিক্ত সহজলভ্য হবেন না, নইলে লোকেরা আপনার মূল্য ভুলে যাবে। বন্ধুরা, অতিরিক্ত ভালো হওয়া কখনো কখনো আপনার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। আমাদের মধ্যে অনেকেই অন্যদের সাহায্য করতে গিয়ে এতটাই এগিয়ে যায় যে তারা আমাদেরকে প্রয়োজন না ভেবে অভ্যাসে পরিণত করে, আর যখন একজন ব্যক্তি অভ্যাসে পরিণত হয় তখন তার মূল্য কমে যায়। আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি সর্বদা সহজলভ্য থাকে সে ধীরে ধীরে তার গুরুত্ব হারায়। কারণ যখন আপনি সব কাজেই হ্যাঁ বলেন, তখন মানুষ আপনার শক্তিগুলোকে দুর্বলতা হিসেবে দেখতে শুরু করে, শক্তি হিসেবে নয়। তারা মনে করে আপনি না বলতে পারেন না, তাই তারা আপনার কদর করা বন্ধ করে দেয়। কাউকে সাহায্য করা খারাপ কিছু নয়, কিন্তু প্রতিবার না ভেবে সাহায্য করলে আপনার মূল্য কমে যায়। যখন আপনি সবসময় সহজলভ্য থাকেন, তখন অন্য ব্যক্তি আপনার প্রচেষ্টা, সময় এবং অনুভূতির কদর করা বন্ধ করে দেয়। ধীরে ধীরে তারা আপনার উপস্থিতিকে স্বাভাবিক বলে ধরে নিতে শুরু করে, আর ঠিক তখনই আপনার গুরুত্বের শুরু হয়। মনে রাখবেন যে আপনার সীমা আপনার মর্যাদা রক্ষা করে। আপনি যদি চান মানুষ আপনাকে মূল্য দিক, তবে আপনার সময় এবং সহজলভ্যতার মধ্যে একটি সীমা নির্ধারণ করুন। যদি কারোর সাহায্যের প্রয়োজন হয়, তবে ভেবে দেখুন তা সত্যিই প্রয়োজনীয় কিনা। অন্য ব্যক্তিটি কি আপনার দয়ার সুযোগ নিচ্ছে? যদি তাই হয়, তবে না বলতে দ্বিধা করবেন না, কারণ মানুষ কখনোই এমন কাউকে অগ্রাধিকার দেয় না যে সবসময় সবার জন্য সহজলভ্য থাকে। কিন্তু যে ব্যক্তি সীমিত, বিচক্ষণ এবং ভারসাম্যপূর্ণভাবে মানুষের পাশে থাকে, তার কথার গুরুত্ব থাকে এবং মানুষ তার উপস্থিতিকে সম্মান হিসেবে দেখে। তাই আপনি যদি নিজের মূল্য বাড়াতে চান, তবে আপনার সহজলভ্যতাকে সীমিত করুন। কখনো কখনো হ্যাঁ বলার মতোই না বলাও সমান গুরুত্বপূর্ণ, কারণ যা সকলের জন্য সহজলভ্য তা সমাদৃত হয় না, কিন্তু যা দুর্লভ তার প্রতিটি শব্দই সোনার মতো মূল্যবান মনে হয়। 14তম উপায়, ধনী হও, কারণ এই পৃথিবীতে যারা আত্মনির্ভরশীল তারাই সম্মান পায়। আচার্য চাণক্য বলেছেন যে দরিদ্রদের গুণাবলীও গোপন থাকে এবং ধনীদের ভুল ত্রুটি ঢাকা পড়ে যায়। এটাই কঠোর সত্য বন্ধুরা। আজকের দিনে মানুষ মনোযোগ দিয়ে তাদের কথা শোনে যাদের টাকা আছে, অথচ যাদের পকেট খালি তাদের কথা ভাবাই হয় না। এখন ধনী হওয়ার অর্থ শুধু প্রচুর অর্থ সঞ্চয় করা নয়, এর অর্থ হল আর্থিকভাবে শক্তিশালী হওয়া, যাতে আপনি নিজের প্রয়োজন মেটাতে পারেন, পরিবারকে সহায়তা করতে পারেন এবং অন্যদের সাহায্য করতে পারেন। যখন আপনার টাকা থাকে, তখন মানুষ আপনাকে সম্মান করে, তারা আপনার মতামতকে মূল্য দেয় এবং আপনার আশেপাশে থাকতে পছন্দ করে। সম্পদ আপনাকে আত্মবিশ্বাস দেয় এবং আত্মবিশ্বাসী আপনার মূল্যকে বহু গুণে বাড়িয়ে তোলে। তাই টাকা থেকে পালিয়ে যেও না, টাকা উপার্জন করতে শেখো, কঠোর পরিশ্রম করো, সততার সাথে কাজ করো, আপনার দক্ষতা বাড়ান এবং ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠুন। মনে রাখবেন, যখন আপনার পকেট পূর্ণ থাকে, আপনার কণ্ঠস্বর আপনি শক্তিশালী হয়ে ওঠে এবং সেই শক্তিশালী কণ্ঠস্বরে আপনার পরিচয় হয়ে ওঠে। তাই বন্ধুরা, যদি আপনারা সত্যি সমাজে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করতে চান,
তবে আজই একটি সংকল্প করুন, আত্মনির্ভরশীল হন, ধনী হন এবং নিজের মূল্য বৃদ্ধি করুন। 15তম উপায়, নিজের কথা রাখুন। একজন বিশ্বাসযোগ্য ব্যক্তির মূল্য সর্বোচ্চ। আচার্য চাণক্য বলেন যে, যে ব্যক্তির কথা ও কাজের মধ্যে অমিল থাকে সে দ্রুত সম্মান হারায়। বন্ধুরা, যদি আপনারা সমাজে নিজেদের মূল্য বাড়াতে চান, তবে সর্বদা নিজের কথা রাখতে শিখুন। যখন আপনি কাউকে কোনো প্রতিশ্রুতি দেন, তখন তা শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি আপনার চরিত্র এবং সততার একটি প্রমাণ। যদি আপনি বারবার প্রতিশ্রুতি দেন এবং তা পূরণ না করেন, তবে মানুষ আপনার উপর বিশ্বাস করা বন্ধ করে দেয়। আর যখন বিশ্বাস নষ্ট হয়ে যায়, তখন আপনার মূল্য আপনা আপনিই কমে যায়। তাই কম কথা বলার চেষ্টা করুন, কিন্তু যা বলেন তা পূরণ করুন। কাউকে মিথ্যা প্রত্যাশা দেবেন না বা এমন প্রতিশ্রুতি দেবেন না যা আপনি রাখতে পারবেন না। সত্যি কথা বলাই ভালো, যদিও এতে অন্য ব্যক্তিটি কিছু সময়ের জন্য আঘাত পেতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে তারা অবশ্যই আপনার সততার কদর করবে। মনে রাখবেন, একজন বিশ্বাসযোগ্য ব্যক্তিকে সবসময় অন্যদের চেয়ে বেশি মূল্য দেওয়া হয়। যখন মানুষ জানে যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তা অবশ্যই রাখবেন, তখন আপনার নামটাই বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। তাই বন্ধুরা, আজ থেকেই এই অভ্যাসটি শুরু করুন। কম প্রতিশ্রুতি দিন, কিন্তু সেগুলো পুরোপুরি রাখুন, কারণ আপনার পরিচয় আপনার কথার দ্বারাই গঠিত হয় এবং কেবল তারাই মানুষের মন জয় করতে পারে যারা তাদের কথার প্রতি সত্য থাকে। তো বন্ধুরা, এগুলো ছিল আপনার আত্মমর্যাদা বাড়ানোর 15টি উপায়। আপনি যদি আপনার আত্মমর্যাদা বাড়াতে পারেন, তবে আপনি আপনার কথা ব্যবহার করে তা বাড়াতে পারেন। যদি আপনি আপনার জীবনে এটি গ্রহণ করেন, তাহলে বিশ্বাস করুন, লোকেরা আপনাকে উপেক্ষা করতে পারবে না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ভেতরে দুটি সত্তা বাস করে? একজন যে প্রতিদিন সকালে বলে আমাকে বদলাতে হবে, আর অন্যজন যে উত্তর দেয় কাল দেখা যাবে। একজন যে বলে আজ থেকে আমি ধ্যান করব, আর অন্যজন যে মোবাইল খোলে। একজন যে বলে এখন আমি শান্ত থাকব, আর অন্যজন যে সামান্য বিষয়ে রেগে যায়। এটাই আসল যুদ্ধ। এটা ভেতরে চলছে, বাইরে নয়। বুদ্ধ বলেছিলেন যে মনই সবকিছু। আপনি যা ভাবেন আপনি তাই হয়ে ওঠেন। অর্থাৎ আপনি যদি আপনার মনকে না বোঝেন, তবে তা আপনাকে প্রতিদিনের প্রতিটি মুহূর্তে ধীরে ধীরে দাস বানিয়ে ফেলবে। অজান্তেই একজন মানুষ জীবনে অন্য কারো কাছে নয়, বরং তার নিজের মনের কাছেই হেরে যায়। আর কেবল সেই ব্যক্তিই জয়ী হয় যে তার মনকে চিনতে পারে। মন হলো এক অদৃশ্য রাজা, যা আপনাকে অনবরত আদেশ করে চলে, এটা করো, ওটা করো না। এটা ভীতিকর, আবার মজাদারও। আপনি ভাবেন যে আপনিই আপনার সিদ্ধান্তের কর্তা, কিন্তু সত্যিটা হলো আপনি একটি পুতুলের মতো আপনার মনের আদেশ মেনে চলেন। আর মজার ব্যাপার হলো, মনকে কেউ দেখতে পায় না, অথচ এটি প্রত্যেক ব্যক্তির জীবনকে নিয়ন্ত্রণ করে। বুদ্ধ এই মনকে বোঝার শিল্প শিখিয়েছিলেন, এমন এক শিল্প যার জন্য কোনো কঠিন অনুশীলন বা মন্ত্রের প্রয়োজন নেই। শুধু সামান্য সচেতনতা দরকার, সামান্য পর্যবেক্ষণ, সামান্য বিরতি এবং সামান্য উপলব্ধি। একবার এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে বললেন, প্রভু, আমার মন খুব চঞ্চল, এটি সবসময় জট পাকিয়ে থাকে, আমার কি করা উচিত? বুদ্ধ হেসে বললেন, প্রথমে বোঝো যে মনকে শান্ত করার মানে তাকে মেরে ফেলা নয়। মনকে নিয়ন্ত্রণ করার মানে হলো তাকে চেনা। তারপর বুদ্ধ বললেন, যেদিন তুমি মনকে পর্যবেক্ষণ করতে শিখবে, সেদিন মন তোমার দাস হয়ে যাবে। আর এটাই এই ভিডিওর আসল শুরু। কারণ মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায় হলো তাকে বোঝা, তার সাথে যুদ্ধ করা নয়। এখন ভেবে দেখুন, যখনই কেউ আপনাকে কিছু বলে, আপনি সাথে সাথে ঈর্ষান্বিত ও ক্রুদ্ধ হয়ে ওঠেন, ভাবতে থাকেন সে আমাকে কেন এমন বলল। কিন্তু বাস্তবে সে আপনার মনকে কিছু বলেছে, আপনাকে নয়। যদি মন স্থির থাকত, তবে কথাগুলো বাতাসের মতো বয়ে যেত, কখনো থেমে থাকত না বা আঘাত করত না। বুদ্ধ বলেছেন, যে নিজের মনকে জয় করে সে হাজারো যুদ্ধজয়ী যোদ্ধার চেয়েও মহান। কারণ বাহ্যিক জগতে আপনি হয়তো বিশ্বকে জয় করতে পারেন, কিন্তু অভ্যন্তরীণ যুদ্ধে আপনি নিজেকেই জয় করেন। এখন প্রশ্ন জাগে, কিভাবে এই চঞ্চল, কখনো সুখী কখনো দুঃখী মনকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? বুদ্ধ খুব সহজ একটি কথা বলেছিলেন, মনকে নিয়ন্ত্রণ করার উপায় তাকে থামানো নয়, বরং তাকে পর্যবেক্ষণ করা। কোনো বিচার বা প্রতিরোধ ছাড়াই পর্যবেক্ষণ করুন, মন কি করছে তা শুধু দেখুন। যখন রাগ জাগে, আপনি বলেন আমি ক্রুদ্ধ,
কিন্তু বুদ্ধ বলেন, আমি ক্রুদ্ধ, তা পর্যবেক্ষণ করুন। আমি ক্রুদ্ধ। আপনি রাগের অধিপতি হয়ে যান। রাগ জেগেছে, আপনি রাগের সাক্ষী হয়ে যান। এই ছোট পরিবর্তনটি আপনার মনের গতিপথ বদলে দেয়। বুদ্ধের অন্যতম একটি শিক্ষা ছিল মননশীলতা। তিনি বলেছিলেন যে যখন আপনি প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকেন, তখন মন নিজেকে নিয়ন্ত্রণ করে। মনকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো দীর্ঘ অনুশীলনের প্রয়োজন নেই। যখন আপনি খান, শুধু খান। যখন আপনি হাঁটেন, শুধু হাঁটুন। যখন চিন্তা করেন, শুধু চিন্তা করুন। সমস্যা হলো, আমাদের শরীর যেখানে থাকে আমরা কখনোই সেখানে থাকি না। শরীর অফিসে থাকে, মন বাড়িতে থাকে। মন ভবিষ্যতে থাকে, শরীর ঘুমানোর চেষ্টা করে, মন অতীতে হারিয়ে যায়। বুদ্ধ বলেছিলেন যে যিনি বর্তমানে বাস করেন তিনিই মনের অধিপতি হন। এর অর্থ হল, মনকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায় হল একে বর্তমানে বেঁধে রাখা। মনকে থামানোর চেষ্টা করবেন না। আপনি যত একে থামাবেন, এটি তত লাফাবে। মনকে চিনুন, এর সাথে খেলতে শিখুন। ঠিক যেমন একটি শিশু খেলনা নিয়ে খেলতে খেলতে ক্লান্ত হয়ে নিজে থেকেই শান্ত হয়ে যায়, একইভাবে মনও শান্ত হবে যখন আপনি এর সাথে লড়াই না করে একে পর্যবেক্ষণ করতে শুরু করবেন। ধরুন আপনার বাড়িতে একটি বানর আছে। আপনি যদি একে ধরার চেষ্টা করেন, তবে এটি আরও বেশি লাফাবে। কিন্তু আপনি যদি কিছু না বলে শুধু একে দেখেন, তাহলে কিছুক্ষণ পর এটি ক্লান্ত হয়ে নিজে থেকেই বসে পড়বে। মনও ঠিক এমনই। আপনি যত একে ধরার চেষ্টা করবেন, এটি তত পালিয়ে যাবে। আপনি যত দেখবেন, এটি তত স্থির হবে। বুদ্ধ বলেছেন, মন হলো এক বানর, যা অনবরত এক ডাল থেকে আরেক ডালে দুলতে থাকে, কখনো অতীত, কখনো ভবিষ্যৎ। আর তারপর সে বলল, ডালটা কাটতে কাটতে, আপনার মন যা নিয়ে পড়ে আছে তা ছেড়ে দিন। অর্থাৎ অতীত এবং ভবিষ্যৎকে যেতে দিন। বর্তমানে ফিরে আসুন। যখন আপনি বর্তমানে থাকেন, তখন মনের অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। আর সেখান থেকেই শান্তির শুরু, সেখান থেকেই নিয়ন্ত্রণ আসে। এখন দেখুন, মনকে নিয়ন্ত্রণ করা কোনো কঠিন কাজ নয়। এর জন্য মাত্র 3টি জিনিস প্রয়োজন: শ্বাস, পর্যবেক্ষণ এবং সরলতা। যখনই আপনার মন লাফিয়ে ওঠে, শুধু 3টি গভীর শ্বাস নিন। এই 2 বার শ্বাস নিন এবং 3 বার ছাড়ুন। আর দেখুন ভেতরের শক্তি কিভাবে পরিবর্তিত হয়। তারপর সেই চিন্তাটিকে পর্যবেক্ষণ করুন। এটা একটা চিন্তা, আমি নই। শুধু এটা বলাই যথেষ্ট, এই চিন্তাটি চলে যাচ্ছে। মনে রাখবেন, চিন্তার কারণে আপনি ভুল নন। চিন্তার স্রোতে ভেসে যাওয়া আপনাকে দুর্বল করে দেয়। এখন ভাবুন, কতবার আপনি অকারণে ভয় পেয়েছেন, কতবার আপনি কোনো কিছু নিয়ে রেগে গিয়েছেন এবং পরে তার জন্য অনুশোচনা করেছেন। কতবার আপনার মন বলেছে, আমার ভালো লাগছে না, আর আপনি সারা দিন দুঃখী থেকেছেন। এটাই মনের শক্তি। যদি কোনো কিছু আপনাকে হতাশ করতে পারে, তবে তা আপনাকে ওপরে তুলতেও শেখাতে পারে। আপনাকে শুধু দিক পরিবর্তন করতে হবে। বুদ্ধ বলেছেন, যেখানে শান্তি আছে সেখানে তোমার মনকে নিবদ্ধ করো। এর অর্থ হল, মনকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দিও না, একে ব্যস্ত রাখো। মন যদি অলস থাকে, তবে তা শয়তানে পরিণত হবে। কিন্তু যদি তুমি একে কোনো উদ্দেশ্য দাও, সেই মনই ঈশ্বরে পরিণত হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার মনকে একটি কথা বলো, আজ আমি আমার চিন্তার প্রভু, তাদের দাস নই। এই একটি বাক্য তোমার পুরো দিনটা বদলে দিতে পারে, কারণ মন তাই হয়ে ওঠে যা তুমি প্রতিদিন তাকে বলো। একজন সাধারণ কৃষক বুদ্ধের কাছে এসে বললেন, প্রভু, আমার চিন্তাগুলো খুব নোংরা, আমার কি করা উচিত? বুদ্ধ হেসে বললেন, চিন্তা মুছে ফেলার চেষ্টা করো না, সেগুলোকে দেখো এবং যেতে দাও। চিন্তা আকাশের মেঘের মতো, তারা আসে আর যায়, কিন্তু আকাশ ছুঁতে পারে না। মনকে নিয়ন্ত্রণ করার এটাই সবচেয়ে সহজ উপায়। দেখো, গ্রহণ করো এবং যেতে দাও। সুতরাং এখন থেকে যখনই আপনার মন বিক্ষিপ্ত হবে, এক মুহূর্তের জন্য থামুন, শ্বাস নিন, হাসুন এবং নিজেকে বলুন, ওহ, আমার মন আবার নাচছে। শুধু এই কথাটি বললেই মন লজ্জিত হয়। এটি নিজে থেকেই থেমে যায়। একে পরাজিত করার কোনো প্রয়োজন নেই, একে বুঝতে হবে। আপনি যদি আপনার মনকে বোঝেন, তবে জীবনের কোনো কিছুই আপনাকে নাড়া দিতে পারবে না। কোনো গালিগালাজ, কোনো ব্যর্থতা, কোনো ভয়, কোনো আসক্তি, কিছুই না। কারণ যিনি তার মনকে জয় করেছেন, তিনি জীবনকে জয় করেছেন।
এখন বুদ্ধ তার শিষ্যদের যে শিক্ষা দিয়েছিলেন তা দিয়ে এই ভিডিওটি শেষ করা যাক। আপনার মন আপনার সেরা বন্ধু এবং আপনার সবচেয়ে বড় শত্রু। এটি নির্ভর করে আপনি কিভাবে একে প্রশিক্ষণ দেন তার উপর। তাই অনুশীলন করুন, প্রতিদিন 5 মিনিটের একটি বিরতি। কোনো বিচার ছাড়াই প্রতিটি চিন্তাকে পর্যবেক্ষণ করুন, প্রতিটি আবেগকে গ্রহণ করুন এবং প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকুন। মনকে নিয়ন্ত্রণ করার এটাই সবচেয়ে সহজ উপায়, এবং এটিই শেষ নয়, এটা তো কেবল শুরু। কারণ পরবর্তী ধাপে আমরা শিখব কিভাবে আপনার মনকে শক্তিশালী করা যায়, যাতে জীবনের কোনো ঝড়েও তা বিচলিত না হয়। মানুষ জীবনে জয়ী হতে পারে না, কারণ তাদের আসল শত্রু বাইরে নয়, সে তাদের ভেতরেই বাস করে, তাদের নিজেদের মনের রূপে। বুদ্ধ বলেছেন, মনই তোমার বন্ধু এবং মনই তোমার শত্রু। শুনতে সহজ মনে হলেও এটাই জীবনের চাবিকাঠি।